একটা রুমাল নাই। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছেন। একটু জানাবেন শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন প্লিজ। সবাই একটু জানিয়ে দিয়ে শুনতে পাচ্ছি কিনা, দেখতে পাচ্ছি কিনা, শুনতে পাচ্ছি কিনা। আমাদের ক্লাসের আসলে 10 মিনিট চলে গেছে, এজন্য দুঃখিত। আমরা শুনতে পাচ্ছি কিনা একটু লিখে দেই, কমেন্ট বক্সে একটু লিখে দেন শুনতে পাচ্ছেন কিনা প্লিজ। ওকে, 2 জন লিখেছে, 3 জন লিখেছে, শোনা যাচ্ছে। আমরা শুরু করব ক্লাস। তার আগে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে গত ক্লাসটা আপনারা কষ্ট করে দেখেছেন। আমারও অনেক কষ্ট হয়েছে ক্লাসটা কন্ডাক্ট করতে, কারণ প্রচণ্ড গরম ছিল। আজকেও গরম, তারপরে কথা দিয়েছি, চলে এসেছি। কথা হচ্ছে যে আপনারা একটু শেয়ার করে দেন এই ক্লাসগুলো, সবাই দেখার সুযোগ হবে শেয়ার করলে। আর আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, আমার সাথে আছেন, খুব ভালো লাগছে। আসলে অনেক দিন পর, গতকালকে অনেক দিন পর, প্রায় 5 মাস পর বোর্ডের কাছে আসা বা মার্কার শুয়ে দেখা। ওকে, আর কে কোথা থেকে জয়েন করেছেন একটু দেখতে চাই। 17 জন জয়েন করে ফেলেছেন, আলহামদুলিল্লাহ। কে কোথা থেকে দেখছেন, কে কোন জেলা থেকে দেখছেন একটু দেখতে চাই। এরপর আপনাদের সাথে কিছু কথা বলতে চাই, এরপরে আমরা ক্লাস শুরু করব। ওকে, এখন পর্যন্ত যারা জয়েন করেছেন সবাই খুলনা থেকে সবাই জয়েন করেছেন। খুলনার বাইরে কে কে আছেন একটু জানিয়ে দেন, একটু কমেন্ট বক্সে জানিয়ে দেন কে কে আছেন খুলনার বাইরে। তাদের নিয়েও কথা হবে। আসলে খুলনার বাইরে আসলে ক্লাস নেওয়ার তেমন সুযোগ হয়নি আমার, খুলনাতেই বেশি হয়েছে, তো খুলনার স্টুডেন্ট বেশি আছে। ওকে, অনেকে হয়তো জয়েন করতে পারে নাই, কারণ আমি সন্ধ্যার একটু আগে আপনাদের জানিয়েছি যে আজকে লাইভে আসছি। আজকে আসলে লাইভে আসারও কথা ছিল না। ওকে, আমাদের আসলে এই করোনাকালীন আমরা অনেক কিছু শিখেছি। যারা এই করোনার জন্য পড়ালেখা বন্ধ করে বসে আছে, করোনার অজুহাতে, এই করোনায় তাদের শেষ করে ফেলবে। করোনা হওয়া লাগবে না, করোনা পজিটিভ হওয়ার দরকার নাই। যদি পড়ালেখা বন্ধ করে বসে থাকেন তাহলে আপনি এমনি মানে সুপার পজিটিভ হয়ে যাবেন, আপনার পড়ালেখার করার দরকার থাকবে না। তাহলে করোনা আমাদের অনেক কিছু শেখাচ্ছে। ওকে, করোনার অজুহাত দিয়ে আমরা বসে না থেকে আসলে পরীক্ষাগুলো হয়ে যাবে। আশা করি নভেম্বরের দিকে বিভিন্ন পরীক্ষা হবে। তো আমাদের আসলে বসে থাকার সুযোগ নেই। আমরা যে যেখান থেকে আসি করোনার অজুহাত না দিয়ে আসলে আমাদের পড়ালেখা শুরু করা উচিত। তো পরীক্ষা যদি নভেম্বরে হয়ে যায়, আমাদের সময় কিন্তু খুবই কম। সেই ক্ষেত্রে আমরা কিভাবে পড়বো এই দিক নির্দেশনা নিয়ে কথা হবে। তার আগে বলবো যে আপনারা তো অনেক লাইভ ক্লাস করছেন, অনেকের ক্লাস করছেন, অনেক ভালো ভালো টিচারের ক্লাস করছেন। আমি সবসময় একটা মানসিকতা পোষণ করি, এর আগে আপনাকে বলেছি যে সবার আমি ছাত্র, আমি সবার কাছে শিখি, আমি সুযোগ পেলেই শিখি, যখনই সুযোগ পাই তখনই কোনো স্যারের কাছে কোনো বই থেকে রেট থেকে আমি শেখার চেষ্টা করি। আর যারা আসলে অত্যন্ত জ্ঞানী, অনেক বেশি জানেন, তাদের এই ক্লাস করার কোনো দরকার নাই, ক্লাস না করলে ভালো। আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে ব্যতিক্রম, তারপরে অনেক কঠিন রুলস, অনেক কিছু জেনে জানিয়ে নিজেকে জাহির করার, এগুলো আমি আসলে পছন্দ করি না। কারণ আমার দরকার পরীক্ষায় কমন পাওয়া। আমি আসলে ইংরেজি শিখতে আসি নাই। সবসময় একটা কথা বলি যে এটা ইংরেজি শেখার ক্লাস নয়, এটা পরীক্ষায় কমন পাওয়ার ক্লাস। আপনার প্রশ্ন হচ্ছে পরীক্ষায় কমন থাকবে তো? ইনশাল্লাহ থাকবে, থাকবেই থাকবে। তাহলে আমরা পরীক্ষায় কমন পাওয়ার জন্য পড়ছি। ইংরেজি তো আমরা 15 বছর ধরে পড়ছি,
তাই না? ইংরেজিতে আমাদের পড়া বন্ধ নেই, সেই ক্লাস 1 থেকে আমাদের পড়া চলছে, কিন্তু আসলে আমাদের কতটুকু ইমপ্রুভ হয়েছে পরীক্ষার জন্য। কারণ আমাদের একাডেমির সাথে চাকরির পরীক্ষাগুলোর কোনো মিল নেই। যেহেতু মিল নেই, আমাকে নতুনভাবে শিখতে হচ্ছে, সেহেতু আসলে ইংরেজি শেখার প্রতি গুরুত্ব না দিয়ে, জোর না দিয়ে আমরা পরীক্ষার জন্য যা দরকার, যদি ব্যতিক্রম কোনো প্রশ্ন আসে তাহলে আমরা পড়বো, না হলে পড়বো না, সোজা হিসাব। তাহলে এটা না করে আসলে আমরা নিজেকে জাহির করার জন্য অনেক টিচার, আসলে টিচারদের সম্পর্কে একটু বলি, আমরা যারা এই আপনাদেরকে পড়াই, এই পড়ানোটাও আমি পছন্দ করি না, শেয়ার করি। আমি সবসময় বলি যে আপনারা আমার শেয়ারমেট, আপনি আমাকে শেয়ার করবেন, আমি আপনাকে শেয়ার করব। তো যারা আসলে এই যে পড়াচ্ছি, ইংরেজি পড়াচ্ছি, বা বিশেষ ফ্যাকাল্টি যারা টিচার আছেন, যারা বিভিন্ন কোচিং সেন্টারে বিভিন্ন প্রতিষ্ঠানে থেকে পড়াচ্ছেন বা অনলাইনে পড়াচ্ছেন, আমি গত 3 বছর আগে একটা সার্ভে রিপোর্ট দেখেছিলাম এবং সেখানে লেখা পেয়েছিলাম যে শিক্ষকরা 97% টিচাররা নিজেরা বিশ্বাস করে যে আমি যে মেথডটি পড়াই, আমি যে মেথডে টিচিং দেই, এটাই শ্রেষ্ঠ, এর বাইরে কোনো টিচিং হতে পারে না। এই যে ধারণাটা, এই ধারণাটা আমার কাছে খুবই জঘন্য লাগে এবং এটা আসলে আমার কাছে খুবই কষ্টদায়ক লাগে যে একজন টিচার কীভাবে এটা বিশ্বাস করে যে আমি যেটা পড়াইছি এটাই শ্রেষ্ঠ, বাকিগুলো আসলে ঠিক নয়, বা বাকিগুলো এভাবে পড়াতে পারে না টিচাররা। ব্যাপারটা আসলে এরকম না। এটা বিশ্বাস করা উচিত যখন কোনো টিচার ভেবে বসে যে আমার কোনো টিচার নেই, আসলে সেই টিচারকে অ্যাভয়েড করা ভালো। কোনো টিচার যদি এটা বিশ্বাস করে যে আমি সব শিখে ফেলেছি, আমি ক্লাসে এটা বলতাম যে সব জানে যে সে হচ্ছে জানোয়ার, তাহলে আমরা আসলে মানুষ হই। হ্যাঁ, আমরা যারা শিক্ষক তারা আসলে শিক্ষককে অনেক আইডল ভাবে, তাহলে আমি যদি আসলে আপনার কাছে না শিখি তাহলে আমি শিক্ষক নই। প্রত্যেকটি টিচারই হচ্ছে স্টুডেন্ট। তাহলে কোনো টিচার যদি ভেবে বসে যে আমাকে আর শেখা লাগবে না, আমার কোনো টিচার আর পৃথিবীতে নেই, আমার মেথডটাই শ্রেষ্ঠ, আসলে এই ধরনের টিচারগুলোকে এড়িয়ে চলাই উচিত। মূল কথা হচ্ছে যে আমরা এই করোনাকালীন সময় নষ্ট না করে এমন কিছু পড়তে চাই, এমন কিছু শিখতে চাই যেটা নিশ্চিত পরীক্ষায় কমন পাবো। এই ধারাবাহিকতা বজায় রেখে আমাদের পড়ালেখা করা উচিত। এর বাইরে কোনো সেন্স নিয়ে পড়তে বসা উচিত নয়, কারণ বাস্তবতা বুঝতে হবে, করোনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখে দিয়ে গেছে যে আপনার একটা গভর্নমেন্ট জব দরকার, আপনার একটা জব সিকিউরিটি দরকার, আপনার একটা সোশ্যাল সিকিউরিটি দরকার, আসলেই দরকার। আপনি দেখেন যারা যারা পাবলিক সেক্টর, যারা প্রাইভেট সেক্টরে রয়েছে, তাদের অনেকের, প্রাইভেট ব্যাংকে রয়েছে, তাদের একটু খোঁজ নিয়ে দেখেন, তাদের অনেকের তাদের স্যালারি থেকে বেতন কেটে নেওয়া হয়েছে, পার্সেন্টেজ কেটে নেওয়া হচ্ছে। এটা খুবই দুঃখজনক আসলে। কিন্তু সরকারি চাকরি যারা করছেন, পাবলিক জব যারা করছেন, তারা কত না শান্তিতে আছে একটু খেয়াল করেন। তাহলে কারণ আমাদের শিখিয়ে দিয়ে গেল আসলে আমাদের একটা জব সিকিউরিটি দরকার, আর এই জন্য জবের জন্য পড়ালেখা করা দরকার। অবশ্যই আপনার নিজের পাণ্ডিত্যের জন্য নয়, পাণ্ডিত্যের জন্য আপনি অনেক সুযোগ সুবিধা পাবেন জব পাওয়ার পরে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে শুধু জবের জন্য পড়বো, এটা মাথায় রেখে। ব্যতিক্রম অনেক কিছু আছে, যদি জানতে চান আমি বলেছি এটা জানাবো। ব্যতিক্রম অনেক কিছু আছে, কিন্তু জেনে আসলে খুব বেশি লাভ হয় না, হবে না। ওকে, তাহলে আমরা শুরু করছি। আমি গতকালকে বলেছিলাম যে এই 20টা সেন্টেন্স, বোর্ড দেখতে পাচ্ছেন কিনা একটু লিখবেন, একজন যে বোর্ড দেখা যাচ্ছে কিনা, বোর্ডে 20টা সেন্টেন্স লেখা আছে, 20টা সেন্টেন্স আপনি দেখতে পাচ্ছেন কিনা। গতকালকে মালিবাগের স্টুডেন্ট, মালিবাগ ঢাকা থেকে শাওন আমাকে এই 20টা সেন্টেন্স পাঠিয়েছে, যে যা গতকাল আমি বলেছিলাম, যে গত রাতে বলেছিলাম গত ক্লাসে, যে আমি 20টা সেন্টেন্স আসলে গ্র্যাজুয়ালি সিরিয়ালি মনে নেই যে কোনটার পর কোনটা লিখেছি, উনি আমাকে লিখে পাঠিয়েছেন। তো এই 20টা সেন্টেন্সে প্রথমে কথা বলবো, তারপর আরও কিছু বিষয় নিয়ে কথা বলবো। আগে একটু জানান যে আসলে এই 20টা সেন্টেন্স দেখা যাচ্ছে কিনা, বোর্ডে দেখা যাচ্ছে কিনা 20টা সেন্টেন্স। কমেন্ট বক্সে একটু লিখে দিবেন প্লিজ, বোর্ডে দেখা যাচ্ছে কিনা। ওকে, একটু লিখে দেন। আচ্ছা, বোর্ডটা দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, যারা শেয়ার করছেন অনেক ধন্যবাদ আপনাদের, আসলে আপনাদের উদার মানসিকতা। আমি চাই উদার মানসিকতা হন, যত আপনি উদার হবেন তত বেশি শিখতে পারবেন, নিশ্চিত, কোনো ভুল নেই। ওকে, আচ্ছা, ম্যাক্সিমাম স্টুডেন্ট আমার খুলনা থেকে দেখছে, সবাইকে ধন্যবাদ। আমাদের নাহিদ স্যারও আছে, নাহিদ স্যার আমার গুরু, আমি গত ক্লাসে বলেছিলাম। হ্যাঁ, ওকে, গল্লামারি, গোপালগঞ্জ,
খুলনা, ফিরোজপুর থেকে যে তনুশ্রী দেখছে। আচ্ছা, তাহলে এই 20টা সেন্টেন্স দেখা যাচ্ছে। আমরা এটাকে কেন্দ্র করে আগাচ্ছি আজকের ক্লাস। গত ক্লাস এটা সলভ দেওয়ার কথা ছিল, আসলে প্রচণ্ড গরমের কারণে আমি শেষ করেছি। দেখুন, গত ক্লাসে বলেছিলাম 3টা ক্লজ ফ্রেজ পরীক্ষায় আসে, 3টা ক্লজ ফ্রেজ, এর বাইরে পরীক্ষায় থাকে না, আজ অবধি দেখা যায়নি। আর কঠিন কোনো সেন্টেন্স, ব্যতিক্রম কোনো সেন্টেন্স পরীক্ষায় আসে না। যদি আসে ওটা ছেড়ে দেন, যদি এসেই যায় ওটা ছেড়ে দেন, দরকার নাই, 1 মার্ক ছেড়ে দেন। আমি বলেছি যেটা কঠিন মনে হবে সেটা ছেড়ে দেন, আসলে কোনো কঠিন মনে হবে না, এরকম আমি পাইনি। আমি শুধু এই দৃষ্টিকোণ থেকে, এই ফিলোসফিতে বিশ্বাস করে আমি পড়াই যে আপনার পড়ালেখার ক্ষেত্রে স্বার্থপরতা অবলম্বন করতে হবে। আপনি সব জায়গায় স্বার্থপর, পড়ালেখার ক্ষেত্রে তো উদার কেন, যা পায় সব পড়ে ফেলে। অনেক স্টুডেন্ট আছে এত বেশি পড়ে, 24 ঘন্টা পড়ে, 18 ঘন্টা পড়ে, 16 ঘন্টা পড়ে, তা আর বাকি কাজ কিভাবে করে আমি জানি না। আচ্ছা, তাহলে আমরা গত ক্লাসে বলেছিলাম 3 টাইপস অফ ক্লজ অ্যান্ড ফ্রেজ পরীক্ষায় আসে। একটা হচ্ছে নাউন ক্লজ, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, এবং অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওকে, তাহলে নাউন ক্লজ মানে নাউন যেখানে যেখানে বসতে পারে সেখানে সেখানে নাউন ক্লজ, নাউন ফ্রেজ বসতে পারে। অ্যাডজেক্টিভ যেখানে যেখানে বসতে পারে, অ্যাডজেক্টিভের জন্মই হয়েছে, ক্লাসে বলে থাকি অ্যাডজেক্টিভের জন্মই হয়েছে নাউনের জন্য। যেখানেই নাউন সেখানে অ্যাডজেক্টিভ, যেখানেই নাউন সেখানে অ্যাডজেক্টিভ। নাউনের আগে পরে অ্যাডজেক্টিভ, নাউনের আগে অ্যাডজেক্টিভ থাকে, পরে অ্যাডজেক্টিভ থাকে। প্রশ্ন হতে পারে প্রোনাউন, প্রোনাউন তো নাউনের একটা অংশ। প্রোনাউন এক প্রকার নাউন। তাহলে আমরা বলেছিলাম যে তাহলে নাউন যে জায়গাগুলোতে বসতে পারে, কোন জায়গাগুলোতে নাউন বসতে পারে? সাবজেক্ট হিসাবে, যত বড় হোক, ছোট হোক, মাঝারি হোক, একটা ওয়ার্ডের হোক, 20টা ওয়ার্ডের হোক, হ্যাঁ, একটা ভার্বের হোক, 2টা ভার্বের হোক, তার যদি একটা ভার্বের দরকার সেটা সাবজেক্ট। সাবজেক্ট মানে হচ্ছে নাউন, সেটা ক্লজ হোক, ফ্রেজ হোক। অবজেক্ট মানে হচ্ছে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তরটি পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। আর অবজেক্ট হলো নাউন, নাউন ক্লজ, নাউন ফ্রেজ। জিরান্ট হতে পারে, মানে নাউন জাতীয় যা আছে, নাউন সংশ্লিষ্ট। এরপরে হচ্ছে অ্যাডভার্বিয়াল। অ্যাডভার্বিয়াল আমরা বলেছি যে 3টা WH ওয়ার্ডস আছে, আপনি 2টা মনে রাখলেও চলবে। হোয়াট আর হোম, হোয়াট হোম, হোয়াট হোম কি কাকে, কাকে কি, কাকে কি, এই 2টি WH ওয়ার্ডস বাদে অন্য যে কোনো WH ওয়ার্ডস দিয়ে যে কোনো ধরনের প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায় সেটাই হচ্ছে অ্যাডভার্ব, সেটাই অ্যাডভার্বিয়াল, সেটাই অ্যাডভার্বিয়াল ক্লজ, সেটাই অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওকে, তাহলে আমরা নাউন সম্পর্কে যেটা বলছিলাম, সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে, কমপ্লিমেন্ট হিসেবে, অ্যাপোজিশন হিসেবে, আর্টিকেলের পর, ডিটারমিনারের পর যদি কিছু থাকে সেটাই নাউন, যদি কিছু থাকে সেটা জেরান্ড, যদি কিছু থাকে সেটা নাউন ফ্রেজ, যদি কিছু থাকে তাহলে সেটা নাউন ক্লজ। তাহলে দেখেন 1 নম্বর সেন্টেন্সে বলা হচ্ছে দিস ইজ দ্য বুক। তাহলে বুক অবশ্যই কি নাউন, দা হচ্ছে আর্টিকেল, আর্টিকেলের পরে একটি ওয়ার্ড বসে আছে, তাহলে এই বুক শব্দটি অবশ্যই কি হবে, নাউন হবে। তাহলে নাউনের পরে যা কিছু বসে তা কি, অ্যাডজেক্টিভ। তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, তারপর দেখেন আন্ডারলাইন আছে। আমরা বলেছিলাম আন্ডারলাইনকৃত অংশে, আন্ডারলাইনকৃত অংশে যদি ফাইনাইট ভার্ব থাকে, ফাইনাইট ভার্ব কি মনে আছে? ফাইনাইট ভার্ব হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম, যেটা আমরা সংক্ষেপে বলতে পারি V1 V2, ভার্ব 1 ভার্ব 2। কোনো আন্ডারলাইনের মধ্যে ভার্ব 1 ভার্ব 2 থাকে তাহলে সেটা হবে ক্লজ, যদি না থাকে তাহলে হবে সেটা ফ্রেজ। উইথ অল সিনসিয়ারিটি, এই আন্ডারলাইনকৃত ওয়ার্ডগুলোর মধ্যে আমরা V1 অথবা V2, প্রেজেন্ট ফর্ম অথবা পাস্ট ফর্ম, বা আমরা কোনো ফাইনাইট ভার্ব দেখতে পাচ্ছি না, তাহলে এটা হবে ফ্রেজ। ফ্রেজ। এখন এটা কোন ফ্রেজ হবে প্রশ্ন হচ্ছে, প্রশ্ন আসবে কোন ফ্রেজ হবে, 37 পিলির প্রশ্ন, কোন ফ্রেজ হবে? হি ওয়াট, তাহলে এখানে ভার্ব আছে, প্রশ্ন করার সুযোগ আছে, ভার্ব যেহেতু আছে প্রশ্ন করার সুযোগ আছে, প্রশ্ন করে দেখি আমরা। তাহলে আমরা প্রশ্ন করার সুযোগ হচ্ছে 3টা WH ওয়ার্ড আছে, এরপরে হচ্ছে অসংখ্য WH ওয়ার্ড আছে যেটা অ্যাডভার্ব হয়। তাহলে আমরা হি ওয়ার্ক, সে করেছিল বা কাজ করেছিল, কি কাজ করেছিল? উইথ অল সিনসিয়ারিটি, সকল সতর্কতার সাথে, উত্তর আসে না। কাকে করেছিল? সকল সতর্কতার সাথে, উত্তর আসে না। তাহলে এটাকে আমরা নাউন বলতে পারছি না। নাউন বলতে হলে, অবজেক্ট বলতে হলে কি বা কাকের উত্তর থাকতে হবে, তার মানে এটা নেই, কি বা কাকের উত্তর আমরা পাচ্ছি না, তাহলে এটা হবে অবশ্যই অ্যাডভার্ব ফ্রেজ বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওকে, তারপরে দেখেন ইফ শি কেম হিয়ার আই উড গো উইথ ইউ। পরীক্ষক এখানেও কিন্তু আন্ডারলাইন করতে পারতো, পরীক্ষক আন্ডারলাইন করেছে, আমরা বলেছি আন্ডারলাইনকৃত অংশে,
ক্লজ এবং ফ্রেজ আইডেন্টিফিকেশন আপনাকে কোথাও দেখতে হবে না, দেখতে হবে আন্ডারলাইনকৃত অংশটা। এই আন্ডারলাইনকৃত অংশে ফাইনাইট ভার্ব আছে কিনা, যদি ফাইনাইট ভার্ব থাকে তাহলে সেটা হবে ক্লজ, যদি না থাকে তাহলে ফ্রেজ। ফাইনাইট ভার্ব কি V1 V2, যদি V1 V2 থাকে, V2 আছে এখানে দেখেন she came here, if she came here তাহলে কেমটা হচ্ছে V2, তাহলে এটা অবশ্যই কি ক্লজ, অবশ্যই ক্লজ। এখন এটা কি ক্লজ, তাহলে আন্ডারলাইনকৃত অংশের বাইরে যে ভার্ব থাকবে, যে নাউন থাকবে, সেটাতে আমরা আইডেন্টিফিকেশন করছি। তাহলে এর বাইরে যে ভার্বটা আছে গো উইথ, মানে গো, উড গো, তাহলে আই উড গো উইথ ইউ, আমি তোমার সাথে যেতে পারতাম। তাহলে আমি তোমার সাথে যেতে পারতাম, যেতে পারতাম কোন শর্তে যেতে পারতাম, কোন শর্তে, তাহলে শর্ত থাকলে আমরা বলেছি গত ক্লাসে কখন, কিভাবে, কোথায়, কেন, কার জন্য, কি জন্য, কার সাথে, কোথা হতে, কোন দিকে, শর্ত মানে কন্ডিশন, শর্ত মানে ইফ মানে শর্ত, ফলাফল, কারণ, উদ্দেশ্য। ফলাফল নিয়ে আমরা কথা বলবো, ফলাফল, কারণ, উদ্দেশ্য প্রভৃতি বোঝা দিলে ভার্বকে প্রশ্ন করে যদি কোনো শর্ত বোঝায়, ভার্বকে প্রশ্ন করে যদি কোনো ফলাফল বোঝায়, কোনো উদ্দেশ্য বোঝায়, কখন কিভাবে বোঝায়, সেটা হবে অ্যাডভার্বিয়াল। তাহলে এখানে অ্যান্সার হবে অ্যাডভার্বিয়াল। ওকে, শি আস্কড মি, দেখেন পরের সেন্টেন্সটা আন্ডারলাইন করা, শি আস্কড ইফযুক্ত বাক্য, এখানে ইফযুক্ত বাক্য আন্ডারলাইন ছিল, এখানে ইফযুক্ত বাক্য আন্ডারলাইন করা হয়েছে। তাহলে শি আস্কড মি, সে আমাকে জিজ্ঞেস করলো ইফ আই উড গো উইথ হার, আই উড গো উইথ হার। এখানে শি আস্কড মি, আস্কড হচ্ছে ভার্ব, আন্ডারলাইনের আগে হচ্ছে ভার্ব আছে, তাহলে আমরা ভার্ব শি আস্কড মি কি দিয়ে, প্রথমে যদি আমরা এখানে নাউন জানতে চাই তাহলে আমাকে প্রশ্ন করতে হবে, নাউন জানতে চাই তার মানে কি অবজেক্ট জানতে যাচ্ছি, ভার্বকে প্রশ্ন করে কি বা কাকেতে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, আর এই কি বা কাকে বাদে আর যত WS ওয়ার্ডস রয়েছে সবগুলোই কি হবে অ্যাডভার্ব হবে। তাহলে আগে আমরা প্রথম দুটো প্রশ্ন করি, হু এবং হোয়াট, ভার্বকে, আস্ককে। তাহলে শি আস্কড, সে জিজ্ঞেস করলো, কি জিজ্ঞেস করলো, কাকে জিজ্ঞেস করলো, তাই তো, কি জিজ্ঞেস করলো, কাকে জিজ্ঞেস করলো। তাহলে যদি বলি কাকে জিজ্ঞেস করলো, আমাকে, তাহলে এটা অবশ্যই অবজেক্ট, এটা নাউন বা প্রোনাউন যেটাই হোক, তাহলে এটা অবশ্যই অবজেক্ট। তাহলে অবজেক্ট দুটো হতে পারে, একাধিক হতে পারে, অবজেক্ট একটি হতে পারে, অবজেক্ট দুটি হতে পারে। তাহলে আমরা একটা অবজেক্ট পেয়ে গেছি, শি আস্কড মি, তাহলে আরেকটা অবজেক্ট অবশ্যই আছে। শি আস্কড মি কাকে জিজ্ঞেস করলো, আমাকে। কি জিজ্ঞেস করলো, কি জিজ্ঞাসাটা কি ছিল, কি জিজ্ঞেস করলো, ইফ আই উড গো উইথ হার, আমি তার সাথে যাব কি না এটা জিজ্ঞেস করলো। তাহলে এখানে ইফ মানে কি, এখানে ইফ মানে হচ্ছে, ইফ মানে ওয়েদার, ওয়েদার মানে কি, কি না, কি না, এখানে কিন্তু শর্ত না, এই ইফ হচ্ছে কন্ডিশন, কিন্তু এই ইফ কন্ডিশন নয়, কারণ এখানে দুটো অবজেক্ট রয়েছে, একটা হচ্ছে মি আর একটা হচ্ছে ইফ থেকে শুরু করে হার পর্যন্ত পরে বলেছি, বলছি একটা ওয়ার্ডও অবজেক্ট হতে পারে, একাধিক ওয়ার্ড অবজেক্ট হতে পারে, একটি সেন্টেন্সও অবজেক্ট হতে পারে। তাহলে শি আস্কড মি, সে আমাকে জিজ্ঞেস করলো, এটা একটা অবজেক্ট। আর একটা হচ্ছে কি জিজ্ঞেস করলো, কি জিজ্ঞেস করলো, আমি তার সাথে যাব কিনা এটা জিজ্ঞেস করলো। তাহলে এটা অবশ্যই হবে নাউন ক্লজ, অবশ্যই হবে নাউন ক্লজ। টেল মি, টেল মি আমাকে বলো, তাহলে আমরা আগে দুটো WS ওয়ার্ড দিয়ে দেখবো, যদি না পাই দুটো WS ওয়ার্ড পরে যে কোনো প্রশ্ন করলে সেটা অ্যাডভার্ব হবে। আগে দেখবো টেল, টেল এটা তাহলে এটা হচ্ছে টেল, এটা ভার্ব, এবং এই ভার্বের পরে দেখেন দুটো অংশ রয়েছে, একটা মি, একটা ওয়ার্ড থেকে লিপস পর্যন্ত। তাহলে টেল মি ইম্পারেটিভ সেন্টেন্স, টেল মি আমাকে বলো, কাকে বলবো, আমাকে, কাকে বলবো, আমাকে। তাহলে আমাকেটা হচ্ছে একটা অবজেক্ট। এবার সে কি দিয়ে প্রশ্ন করি, কি বলবো, হোয়ার হি লিভস। টেল মি আমাকে বলো, কি বলবো, হোয়ার হি লিভস সে কোথায় থাকে। কোনটা বলবো, কি বলবো, কি এর উত্তরটা হচ্ছে সে কোথায় থাকে। তাহলে এটা অবজেক্ট, অবজেক্ট মানে হচ্ছে নাউন, আর এটা হচ্ছে ক্লজ, কারণ ফাইনাইট ভার্ব রয়েছে। পরেরটা দেখেন, টেল মি দ্য অ্যাড্রেস হোয়ার হি লিভস। তাহলে হোয়ার হি লিভস এ আন্ডারলাইন করা আছে। তাহলে এই আন্ডারলাইনটুকু ক্লজ না ফ্রেজ, আগে দেখি ক্লজ না ফ্রেজ, অবশ্যই ক্লজ, কারণ ফাইনাইট ভার্ব রয়েছে। তাহলে এটা ক্লজ। এখন দেখেন টেল মি
দ্য অ্যাড্রেস, টেল মি আমাকে বলো, দ্য অ্যাড্রেস যদি এখানে আলাদা করা থাকে কি বলো, দ্য অ্যাড্রেস, অ্যাড্রেসটি বলো, তাহলে এটা কি হতো, অবশ্যই নাউন ফ্রেজ হতো। টেল মি দ্য অ্যাড্রেস হোয়ার হি লিভস, আমরা বলি তাহলে দ্য অ্যাড্রেস, দা হচ্ছে আর্টিকেল, আর্টিকেলের পরে একটি ওয়ার্ড থাকবে নাউন, আর নাউনের পরে চোখ বন্ধ করে যা থাকবে তা অ্যাডজেক্টিভ। নাউনের পরে গত ক্লাসে আমরা পড়েছি নাউনের অ্যাডজেক্টিভের সংজ্ঞায়, অ্যাডজেক্টিভ ফ্রেজের সংজ্ঞায় বা অ্যাডজেক্টিভ ভাল ফ্রেজ এর সংজ্ঞায় পড়েছি যে নাউনের পর আন্ডারলাইনকৃত অংশটি অবশ্যই অ্যাডজেক্টিভ। আর ব্র্যাকেটেও আরেকটি কথা লিখেছিলাম, ওটা নিয়ে একটু পরে কথা বলছি। নক মি, দেখেন এখানে ছিল টেল মি, নক মি আমাকে নক করো, নক মি নক করো। এখন প্রশ্ন করব কি নক করো, যখন সে আসবে উত্তর আসে না। কাকে নক করো, যখন সে আসবে উত্তর আসে না। তাহলে কি বা কাকে উত্তর পেল না, নির্ঘাত নিশ্চিন্তে এটা হবে অ্যাডভার্ব, কোনো সন্দেহ নাই এটা অ্যাডভার্ব হবে। নক মি আমাকে নক করো, কখন নক করব, নক মি আমাকে নক করো, কখন নক করব, যখন সে আসবে, তাহলে এটা ফাইনাইট ভার্ব রয়েছে, তাহলে এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, আই নো দ্য প্লেস, তাহলে দ্য প্লেস এটা হচ্ছে নাউন, দা হচ্ছে আর্টিকেল, একটি ওয়ার্ড আছে, এটা হচ্ছে নাউন। তাহলে এই নাউনের পরে যা কিছু বসে, নাউনের পরে কোনো আন্ডারলাইন থাকলেই সেটার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ আন্ডারলাইন, অ্যাডজেক্টিভ। ফাইনাইট ভার্ব আছে ক্লজ। আই ডু নট নো, আমি জানি না, তাহলে দুইটা ডব্লিউএস ওয়ার্ড দিয়ে প্রথম প্রশ্ন করব অবজেক্ট পাওয়ার জন্য, অবজেক্ট পাইতে হলে দুইটা ডব্লিউএস ওয়ার্ডস লাগে। আই ডোন্ট নো আমি জানি না, কি জানি না, আমি কি জানি না, হোয়ার হি লিভস সে যেখানে থাকে এটা আমি জানি না। তাহলে আমি কি দিয়ে প্রশ্ন করে উত্তর পেলাম, তাহলে কি এর উত্তর মানেই হচ্ছে নাউন, কি এর উত্তর মানেই হচ্ছে অবজেক্ট, আর অবজেক্ট মানে হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা জেরান্ড হতে পারে, তাহলে এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। আই উইল গো আমি যাব, আই উইল গো, তাহলে গো ভার্বের পরে কখনোই আসলে নাউন বসে না বা নাউন ফ্রেজ নাউন ক্লজ এগুলো বসে না, এটা চিন্তা করার দরকার নেই। গো থাকলেই সেটা কি হবে, অ্যাডভার্ব। তাহলে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, ফাইনাইট ভার্ব রয়েছে। আই উইল গো টু ঢাকা, গো টু ঢাকা, ঢাকা শব্দটি অবশ্যই কি নাউন, আর্টিকেলের পরে প্রিপোজিশনের পরে একটি ওয়ার্ড আছে ঢাকা, তাহলে ঢাকা অবশ্যই হবে কি নাউন। নাউনের পরে যদি কোনো আন্ডারলাইন থাকে নিশ্চিত ওটা কি হবে, অ্যাডজেক্টিভ। ফাইনাইট ভার্ব আছে, অ্যাডজেক্টিভ ক্লজ হবে। রিডিং বুকস ইজ অ্যান এক্সেলেন্ট হ্যাবিট, এক্সেলেন্ট হ্যাবিটটাই হচ্ছে রিডিং বুকস, রিডিং বুকস এক্সেলেন্ট হ্যাবিট যেভাবে ভাবেন। আর এই বাক্যটি, এই ভার্বটির সাবজেক্ট হচ্ছে, এই ভার্বটির সাবজেক্ট হচ্ছে রিডিং বুকস, তাহলে এটা সাবজেক্ট মানে হচ্ছে নাউন। এর মধ্যে ফাইনাইট ভার্ব আছে না, আইএনজি যুক্ত ভার্ব ফাইনাইট ভার্ব নয়, তাহলে এটা নাউন ফ্রেজ। শি স্যাং লাইক আ বার্ড, অনেকে এটা অ্যান্সার করেছিল গতকালকে, ওই শাওনও ভুল করেছিল, এটা অ্যান্সার করেছিল যে লাইকটা হচ্ছে ফাইনাইট ভার্ব। লাইকটা এখানে আসলে ফাইনাইট ভার্ব, লাইক কি ফাইনাইট ভার্ব? নো, লাইক এখানে প্রেপোজিশন, লাইক কি প্রেপোজিশন। লাইক এ বার্ড মানে পাখির মতো, সে তার মায়ের মতো, সে তার বাবার মতো, এটার মতো ওটার মতো যে ব্যবহারগুলো রয়েছে এটা হচ্ছে লাইক। তাহলে শি স্যাং সে গাইলো, কি গাইলো, লাইক এ বার্ড, উত্তর আসে না। কাকে গাইলো, তাকে গাইলো, উত্তর আসে না। পাখিকে গাইলো, এরকম উত্তর আসে না। তাহলে শি স্যাং গাইলো, কিভাবে গাইলো, কিভাবে, কিভাবে গাইলো, পাখির মতো, একটি পাখির মতো, তাহলে এটা হচ্ছে ফ্রেজ, কোন ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ইউ মে গো, ইউ মে গো তুমি যেতে পারো, আমি আগে বলেছি গো ভার্বের পরে সবসময় অ্যাডভার্ব বসবে, চিন্তা করো দরকার। ইউ মে গো যেতে পারো, কোথায়, যেখানে খুশি। তাহলে এই লাইকটা কিন্তু ফাইনাইট ভার্ব, এই লাইকটা ফাইনাইট ভার্ব, এই লাইকটা ছিল প্রেপোজিশন, এই লাইকটা ফাইনাইট ভার্ব, তাহলে অবশ্যই এই লাইকটা ফাইনাইট ভার্ব এবং গো এর পরে সবসময় কি হবে, অ্যাডভার্বিয়াল, তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজ। শেষের দিকে এটা দেখা যাচ্ছে কিনা, 15 নম্বর সেন্টেন্স। ইউ মে কল, ওখানে ছিল ইউ মে গো, ইউ মে কল তুমি কল করতে পারো, কি কল করতে পারো, উত্তর আসে না। কিন্তু কাকে কল করতে পারো, যাকে তোমার খুশি, যাকে তোমার খুশি তাকে কল করতে পারো। তাহলে এখানে হোম ইউ লাইক মোস্ট, এটা হতে পারে হোম ইউ লাইক মোস্ট, তাহলে এটা হচ্ছে নাউন ক্লোজ। কেন, কি বা কাকের উত্তর রয়েছে, কি বা কাকের উত্তর হলেই সেটা হবে কি নাউন ক্লজ বা নাউন ফ্রেজ। মাই হবি ইজ কালেক্টিং স্ট্যাম্পস, আমার হবি হচ্ছে ডাক টিকিট সংগ্রহ করা বা মুদ্রা সংগ্রহ করা। তাহলে মাই হবি ইজ কালেক্টিং স্ট্যাম্প, 16 নম্বর কালেক্টিং স্ট্যাম্প। দেখেন কালেক্টিং স্ট্যাম্পস ইজ মাই হবি হতে পারে। তাহলে আমরা বলেছি
গত ক্লাসে বলেছিলাম অ্যাম ইজ আর ওয়াজ আরের আগে এবং পরে, অ্যাম ইজ আর ওয়াজ আরের আগে এবং পরে, বি ভার্বের আগে এবং পরে একই ব্যক্তি বস্তুকে বোঝালে, একই ব্যক্তি বস্তুকে বোঝালে সেটা হবে কমপ্লিমেন্ট, যেটা সমান চিহ্ন দিয়ে লেখা যায় কমপ্লিমেন্ট। দেখেন আপনার হবিকে কিন্তু সমান চিহ্ন দিয়ে লেখা যায়, মাই হবি সমান সমান কালেক্টিং স্টাম্প, কালেক্টিং স্টাম্প। এমন থাকতে পারতো যে মাই হবি ইজ টু গার্ডেন, টু গার্ডেন, দেখেন টু গার্ডেন বাগান করা ইজ মাই হবি, বাগান করা হচ্ছে আমার হবি, আমার হবি হচ্ছে বাগান করা। তাহলে বি ভার্বের আগে ও পরে যদি একই বিষয়বস্তু থাকে, একই ব্যক্তি অবলিক বস্তু থাকে, তাহলে সেটাই হবে কমপ্লিমেন্ট। আর কমপ্লিমেন্ট মানে হচ্ছে নাউন ক্লজ, নাউন ফ্রেজ, নাউন, জেরার্ন, যা বলেন সব নাউন সংশ্লিষ্ট। সাকিব ইজ ইন দ্য রুম, তাহলে দেখেন সাকিব ইজ ইন দ্য রুম, বি ভার্বের আগে আছে সাকিব একজন ছেলে, ইন দ্য রুম, তাহলে ইন দ্য রুম আর সাকিব কি সমান চিহ্ন দিয়ে লেখা যায় ভাই? ইন দ্য রুম আর সাকিব, সাকিব সমান সমান কখনো আপনি বলবেন যে রুম, সাকিবই রুম, রুমই সাকিব, এরকম বলা যাবে না। তাহলে সাকিব এবং রুম, ইন দ্য রুম কিন্তু এক বিষয় না, তাহলে এটা কমপ্লিমেন্ট বলা যাচ্ছে না। কিন্তু যদি বলতাম সাকিব ইজ এ ডক্টর, সাকিব ইজ এ টিচার, সাকিব ইজ মাই ব্রাদার, এরকম বললে সে আলাদা ব্যাপার ছিল। তাহলে এখানে ইজের আগে এবং পরে, অর্থাৎ বি ভার্বের আগে পরে একই বিষয়বস্তু নয়, তাহলে এখানে ইজকে প্রশ্ন করার সুযোগ রয়েছে। ইজকে প্রশ্ন করার যেহেতু সুযোগ আছে, আচ্ছা কেউ কিছু বলছেন কিনা, কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা? আচ্ছা, তাহলে সাকিব ইজ, সাকিব কি, যদি বলি সাকিব কি, কি দিয়ে প্রশ্ন করি, কি ইন দ্য রুম হয় না, সাকিব কাকে ইন দ্য রুম হয় না। সাকিব ইজ, সাকিব কোথায়, সাকিব কোথায়, তাহলে কোথায় উত্তর যদি পাওয়া যায় তাহলে ওটা অবশ্যই হবে অ্যাডভার্ব। তাহলে এখানে অ্যান্সার হবে এটা অ্যাডভার্ব, এর মধ্যে ফাইন্ড ভার্ব নাই, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। পরেরটা দেখেন সাকিব ইন দ্য রুম, আন্ডারলাইন করা আছে, সাকিব ইন দ্য রুম ইজ মাই ব্রাদার, সাকিব ইন দ্য রুম ইজ মাই ব্রাদার। তাহলে সাকিব হচ্ছে একটা নাউন, একটা ছেলের নাম, নাউন, নাউনের পরে যে কোনো আন্ডারলাইন এটার নাম অ্যাডজেক্টিভ, নাউনের পরে যে কোনো আন্ডারলাইন মানে হচ্ছে এটার নাম হবে কি অ্যাডজেক্টিভ। তাহলে এখানে ফাইনাইট ভার্ব নেই, অ্যাডজেক্টিভ ফ্রেজ, ফাইনাইট ভার্ব যেহেতু নেই অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, আখিয়া, যারা খোলার স্টুডেন্ট তারা অবশ্যই জানেন যে আখিয়া এই নামটি অনেক ইংরেজি ক্লাসে, তাই না, অনেক বেশি ব্যবহার হয়, আজকেও হবে। ওকে, তাহলে এখানে আখিয়া ইজ আ ওমেন অফ বিউটি, আখিয়া ইজ আ ওমেন অফ বিউটি। তাহলে দেখেন আখিয়া ইজ আ ওমেন অফ বিউটি, এখানে যদি এই আর্টিকেল আসো আন্ডারলাইন থাকতো তাহলে যে আখিয়া সেই কি তো ওমেন অফ বিউটি, এটা কি হতো নাউন, সেম কমপ্লিমেন্ট হতো, কমপ্লিমেন্ট মানে নাউন। এখন আর্টিকেলের পরে আন্ডারলাইন রয়েছে, থাক সমস্যা নাই। আমরা গত ক্লাসে বলেছিলাম যে নাউন হওয়ার, নাউন ক্লজ নাউন ফ্রেজ হওয়ার 5টি বৈশিষ্ট্য, একটা হচ্ছে সাবজেক্ট হতে হবে, অবজেক্ট হতে হবে, কমপ্লিমেন্ট হতে হবে, অ্যাপোজিশন হতে হবে, প্রিপোজিশনের পর হতে হবে। এবং ব্যাকেটে লিখেছিলাম আর্টিকেলের পরে নাউন ফ্রেজ বসে যাহা পরীক্ষায় থাকে না, আর্টিকেলের পরে নাউন ফ্রেজ বসে যা পরীক্ষায় থাকে না, আর্টিকেলের পরে নাউন ফ্রেজ বসে, তাহলে এটা হচ্ছে নাউন ফ্রেজ, কারণ এর মধ্যে ফাইন্ড ভার্ব নাই, নাউন ফ্রেজ। এখন যদি আখিয়াটা আখিয়া ইজ এ ওম্যান অফ বিউটি, অফ বিউটি নিচে আন্ডারলাইন করা, খেয়াল করি, আখিয়া ইজ আ ওম্যান অফ বিউটি, অফ বিউটি নিচে আন্ডারলাইন করা, তখন এটা কোন ফ্রেজ হবে, যেহেতু ফাইন্ড ভার্ব নাই ফ্রেজ, কিন্তু কোন ফ্রেজ হবে? চোখ বন্ধ করে এটা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ, কারণ নাউনের পরে যা কিছু বসে, আর্টিকেলের পরে একটি ওয়ার্ড আছে নাউন, নাউনের পরে যা কিছু বসে ওই আন্ডারলাইনটার নামই হয়ে যায় অ্যাডজেক্টিভ, এখন এটা অ্যাডজেক্টিভ। ওকে, লাস্ট ওয়ান, আখিয়ার পরেই যে নামটি শোভা পায় সে নামটি হচ্ছে মিস্টার হাবিব। মিস্টার হাবিব স্যার উইথ হিজ ওয়াইফ বা উইথ হিজ বিউটিফুল ওয়াইফ লিভস ইন ওল্ড ঢাকা। তাহলে মিস্টার হাবিব একজন নাম, তাই না, এটা সুনামধন্য নাম হচ্ছে মিস্টার হাবিব। এই হাবিবের পরে নাউনের পরে যা কিছু বসে ওই আন্ডারলাইনটার নামই হবে
অ্যাডজেক্টিভ আন্ডারলাইন, অ্যাডজেক্টিভ, এটার মধ্যে ফাইনাইট ভার্ব নেই, তাহলে কি হবে? অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, তাহলে আমরা এই 20টা সেন্টেন্স শেষ করলাম। এখন আমরা নতুন কিছু নিয়ে আলোচনা করব। তার আগে আপনারা দেখবো আসলে আপনি বুঝেছেন কিনা। দু একটা এক্সারসাইজ দিব, খুব সহজ এক্সারসাইজ, যেটা আপনি বুঝেছেন কিনা। আসলে দু একটা এক্সারসাইজ দিতে চাই, সহজ এক্সারসাইজ। ওকে, আচ্ছা, এখন পর্যন্ত 20টা সেন্টেন্স ক্লিয়ার কিনা একটু কমেন্ট বক্সে জানিয়ে দেন প্লিজ, যে ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার না হন তাহলে এখানে থাকবো, আর যদি ক্লিয়ার হয়ে যান তাহলে নতুন কোনো সেন্টেন্স নিয়ে আলোচনা করব এবং নতুন কিছু শিখবেন। প্রতিটা ক্লাসে নতুন কিছু শিখবেন ইনশাল্লাহ, যেটা আগে শিখেন নাই, এটুকু বলতে পারি। নতুন শিখবেন এবং যাহা পরীক্ষার জন্য দরকার। আচ্ছা, তাহলে একটু জানিয়ে দেন, কমেন্ট বক্সে জানিয়ে দেন প্লিজ, একটু জানিয়ে দেই যে এতটুকু বুঝেছে কিনা, কোনো প্রবলেম আছে কিনা, কোনো প্রশ্ন আছে কিনা। এটা বোঝার পরেও কোনো প্রশ্ন আছে কিনা আপনাদের, আর এই 20টা সেন্টেন্স ক্লিয়ারলি বুঝেছে কিনা। যদি কালকের ক্লাস করে থাকেন বোঝার কথা। ওকে, আপনি একটু লিখেন, এই ফাঁকে আমি একটু পানি খাই। আচ্ছা, একজন লিখেছে আজকের সেটআপটা অনেক সুন্দর হয়েছে, আস্তে আস্তে ডেভেলপ হবে। আচ্ছা, ক্লিয়ার স্যার। আরও কয়েকজন দেখতে চাই যে ক্লিয়ার কিনা, বুঝতে কোনো জায়গায় প্রবলেম আছে কিনা 20টা সেন্টেন্সের। আচ্ছা, লাইভ ক্লাসটা আরও আগে শুরু করার কথা উচিত ছিল, কিন্তু আসলেই আমার ক্লাস নেওয়ারই কথা ছিল না। চিন্তা করেছিলাম ক্লাস আর নেব না, এরকম সিদ্ধান্ত নিয়েছিলাম। এই সিদ্ধান্ত থেকে অনেকটা ফিরে এসেছি, বাকিটা আল্লাহ ভরসা। আচ্ছা, ক্লিয়ার 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 অনেকে লিখেছে। গোয়ের নিয়মটা স্যার। আচ্ছা, গোয়ের পরে সবসময় অ্যাডভার্ব, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্ব ক্লজ বসে, কোনো নিয়ম নাই। গো ভার্বটি সবসময় ইন্ট্রানজিটিভ, এটা কখনো অবজেক্ট নিতে পারে না, মানে নাউন নিতে পারে না, অবজেক্ট নিতে পারে না। তাহলে এরপরে সবসময় অবজেক্ট যেহেতু যে ভার্ব নিতে পারে না, সেই ভার্বটির পর অবশ্যই অ্যাডভার্বিয়াল বা অ্যাডভার্ব সংশ্লিষ্ট কোনো কিছু বসবে, হয় অ্যাডভার্ব বসবে বা অ্যাডভার্বিয়াল ক্লজ বসবে, পার্টিসিপল বসতে পারে, এরপরে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বসতে পারে, অ্যাডভার্ব জাতীয়। আচ্ছা,
নাইট স্যার মজা করছে। পানি আবার বাংলা পানি না তো স্যার, বাংলাদেশের পানি তো। আচ্ছা আচ্ছা গোয়ান। তাহলে আমরা শুরু করি। আচ্ছা আপনি বুঝছেন কিনা, তাহলে আমি আরও কয়েকটা সেন্টেন্স দেই, তারপরে নতুন কিছু শুরু করি। আর কিছু সেন্টেন্স আপনাকে দেই। দেখেন গত ক্লাসে একটা কথা বলেছি যেটা সচরাচর বইয়ে থাকে না, সেটা হচ্ছে যে সাবজেক্ট কি। যে ওয়ার্ড বা অর্ডসমূহের একটি ভার্বের দরকার হয়, যে ওয়ার্ড বা অর্ডসমূহের একটি ভার্বের দরকার, সামনেই থাকতে হবে এমন নয়। সাবজেক্ট কিন্তু সবসময় বাক্যের সামনে থাকবে এমন নয়, আমরা দেখবো যে পেছনেও থাকতে পারে, মাঝখানেও থাকতে পারে। আমরা বলেছি যে ওয়ার্ড বা ওয়ার্ড সমূহের এক বা একাধিক শব্দের যখন একটি ভার্বের প্রয়োজন পড়ে, একটি ভার্ব না দিলে সে অর্থ প্রকাশ করতে পারে না, সেন্টেন্স অসম্পূর্ণ থেকে যায়, সেই ওয়ার্ড বা ওয়ার্ড সমূহকেই, সেই এক বা একাধিক শব্দকেই বলা হয় সাবজেক্ট। একটা সেন্টেন্সও কি হতে পারে, একটি সাবজেক্ট হতে পারে, তাই না? যদি আমি বলি, দেখেন আপনাকে কিছু সেন্টেন্স দিই এ ধরনের। ধরুন ছোটবেলা থেকে যে সেন্টেন্সটা আপনারা খুব হ্যাঁ না চাইলেও মুখস্থ হয়েছে, সেটা হচ্ছে যদি বলি আই লাভ ইউ। একটা সেন্টেন্স ইজ আ রোমান্টিক সেন্টেন্স। আই লাভ ইউ ইজ আ রোমান্টিক সেন্টেন্স। এখানে আন্ডারলাইন করলাম, আবার লিখলাম the romantic sentence I love you is not easy to present someone. ইজি সেন্টেন্স কিন্তু প্রেজেন্ট করাটা সহজ নয়। তাহলে এখানে আন্ডারলাইন করলাম। নাম্বার 3, আচ্ছা এটা আর এই সেন্টেন্সের সবচেয়ে ব্যবহার যেখানে আমি দেখেছি, আমরা যারা ওরাকলে ক্লাস নেই, যেসব টিচাররা, যে সকল সম্মানিত টিচাররা ক্লাসে থাকেন, এর মধ্যে যে টিচারটা সবচেয়ে এই সেন্টেন্সটা ব্যবহার করেছেন বেশি, প্রায় 9 বছর যাবত উনি ব্যবহার করেছেন, শয়নে স্বপনে নিশি জাগরণে, হ্যাঁ করোনা হরতালে, যে কোনো সময় এই সেন্টেন্স সবচেয়ে যিনি ব্যবহার করেছেন, যে আমাদের সম্মানিত টিচার, গণিতের দানব। ওনার সম্পর্কে একটু লিখি। মিস্টার হাবিব knows how to love Akhia. আচ্ছা আরেকটা সেন্টেন্স লিখি। আখিয়া, আচ্ছা just kidding you, don't take otherwise. Akhia ময়না পাখি is my heart. এক দুই তিন, এই তিনটা সেন্টেন্স আমরা একটু জানিয়ে দেই। এটা আসলে কোন ধরনের ফ্রেজ, কোন ধরনের ক্লজ, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, কোন ধরনের ফ্রেজ, কোন ধরনের ক্লজ। এক নম্বর দিয়ে এভাবে লিখবেন। একের যদি এটা নাউন ক্লজ হয় তাহলে এভাবে লিখলেই হবে। অ্যাডজেক্টিভ ক্লজ হয় এডি জে, ফ্রেজ হয় পিএইচ, এরকম লিখে ফেলি। এক দুই তিন নাম্বার দিয়ে লিখবেন। এক নম্বরে যদি এরকম নাউন ক্লজ, নাউন ফ্রেজ হয়, বা 2 নম্বরে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ যেটা হয়, অ্যাডভার্বিয়াল ক্লজ, এটা লিখে ফেলি। আচ্ছা আমি মিস করে গেছি, একজন লিখেছিল গত প্রশ্নে যে 5-6 নম্বরটা একটু বলেন। আচ্ছা একটু পরে যদি সময় পাই আলোচনা করব।
একটু লিখে দেখান 1 2 3 4 এই চারটা সেন্টেন্সে কোন ক্লজ কোন ফ্রেজ ব্যবহার করা হয়েছে। আন্ডারলাইনকৃত অংশে কোন এখানে আন্ডারলাইন করা হয়নি। 1 2 3 4 এই চারটা সেন্টেন্সে কোন ক্লজ কোন ফ্রেজ একটু লিখে দেখাই। কই কেউ লিখছেন না তো? কোন ক্লজ কোন ফ্রেজ একটু লিখে দেখাই। আজির আফাজ সাউন্ড লিখেছে স্যার 3-তে, আচ্ছা 3-তে আন্ডারলাইন করে দিয়েছি। এখন আপনি দেখান যে আসলে এই 1 2 3 যে আন্ডারলাইন করা আছে আন্ডারলাইনকৃত অংশগুলো কোন ফ্রেজ কোন ক্লজ। আন্ডারলাইনকৃত অংশগুলো কোন ফ্রেজ কোন ক্লজ একটু লিখে দেখাই দ্রুত। আচ্ছা বাদে রাহুল 1 নম্বর হচ্ছে নাউন ক্লজ। গুড। 1 নম্বরটা কি নাউন ক্লজ, কারণ এটা সাবজেক্ট। কারণ আমি বলেছি একটা সেন্টেন্সের যদি একটি ভার্বের দরকার হয় তাহলে সেই সেন্টেন্সের নাম হবে সাবজেক্ট, আর সাবজেক্ট মানে হচ্ছে নাউন। দেখতে হবে সাবজেক্ট মানে হচ্ছে নাউন বসাতে হবে, নাউন এর মধ্যে ফাইনাইট ভার্ব আছে কিনা, আছে, তাহলে নাউন ক্লজ, না থাকলে নাউন ফ্রেজ হতো। ওকে 2 নম্বরটা, 2 নম্বরটা কি হবে? 2 নম্বরটা গুড। মুস্তাফিজুর রহমান খুলনার স্টুডেন্ট, উনিও লিখেছেন এই 2 নম্বরটার অ্যান্সার হবে অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ সেন্টেন্সটা হচ্ছে কি নাউন, দা হচ্ছে আর্টিকেল, আর্টিকেলের পরে 2টি ওয়ার্ড রয়েছে, এটা এই সেন্টেন্সটা হচ্ছে নাউন, রোমান্টিক হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে নাউনের পরে যা কিছু বসে চোখ বন্ধ করে এটা হবে অ্যাডজেক্টিভ। দেখতে হবে ফাইনাইট ভার্ব আছে কিনা, ফাইনাইট ভার্ব রয়েছে তাহলে হবে অ্যাডজেক্টিভ ক্লজ। নাম্বার 3 মিস্টার হাবিব নোজ, তাহলে নোজ মিস্টার হাবিব নোজ, মিস্টার হাবিব জানে, কি জানে, কাকে জানে, কি জানে, কিভাবে আখিয়াকে ভালোবাসতে হয় সেটা জানে, কিভাবে স্টাডি করতে হয় সেটা জানে, কিভাবে পড়াতে হয় সেটা জানে, কিভাবে আই লাভ ইউ বলতে হয় সেটা জানে, তাই না? হাউ টু নো সে আই লাভ ইউ। তাহলে এখানে এই কি জানে, কি জানে এই নোয়ের পরে সাধারণত নাউনই বসে, সাধারণত সবসময় না নাউনই বসে। গোয়ের পরে যেমন কখনো নাউন বসে না, আর এই নোয়ের পরে সবসময় নাউন, জেরার্ন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ বসে। তাহলে এটা হবে নাউন ক্লজ, কারণ ফাইনাইট ভার্ব রয়েছে। মিস্টার হাবিব নোজ, মিস্টার হাবিব জানে, কি জানে, কিভাবে আখিয়াকে ভালোবাসতে হয় এটা জানে। আখিয়া এটা নাউন, আমরা বলেছিলাম যে অ্যাপোজিশন, যেটা লেস ইম্পর্টেন্ট হলে আমাকে জেনে রাখতে হবে। অ্যাপোজিশন হচ্ছে একটি নাউন এবং তার সমজাতীয় কিছু শব্দ, তার সমজাতীয় মানে আখিয়ার সমজাতীয় কিছু শব্দ। তাহলে আখিয়া এই কে, ময়না পাখি, ময়না পাখি কে, আখিয়া কিছুটা কিসের মতো, কমপ্লিমেন্টের মতো। কমপ্লিমেন্ট হচ্ছে বিভার্বের আগে পরে বসে আর অ্যাপোজিশন সাথে সাথে বসে। অ্যাপোজিশন শব্দের অর্থ হচ্ছে পাশাপাশি অবস্থান, অ্যাপোজিশন শব্দের অর্থ হচ্ছে কি পাশাপাশি অবস্থান। তাহলে আখিয়া এবং কিছু নাউন, তার যে আখিয়া সম্পর্কিত কিছু নাউন, এটা কিন্তু অ্যাডজেক্টিভ হবে না, অ্যাডজেক্টিভকে মডিফাই করে না, নাউনকে মডিফাই করে না অ্যাপোজিশন। অ্যাপোজিশন নাউনকে মডিফাই করে না, নাউনকে ব্যাখ্যা করে মাত্র। অ্যাপোজিশন নাউনকে মডিফাই করে না। তাহলে এই ওয়ার্ড সমুদায় ওয়ার্ডগুলো নাউনটাকে মডিফাই করছে না, মডিফাই করলে আখিয়ার এক্সট্রা কোনো গুণ তুলে ধরতো। এখানে হচ্ছে আখিয়া যে, ময়না পাখিও সে, সেম পারসন। তাহলে আমরা বলেছি নাউন এবং তার সমজিত শব্দসমূহ যখন পাশাপাশি বসে তখন সেটা হয়ে যায় অ্যাপোজিশন। তাহলে অ্যাপোজিশন মানে হচ্ছে নাউন, এর মধ্যে ফাইনাইট ভার্ব আছে নাই, নন ফ্রেজ। ওকে দেখেন আরও কিছু সেন্টেন্স আপনাকে দেই। চার নম্বর বন্ধ করেছিলাম, 5 নম্বর, নাম্বার 5। 5 নম্বরে মিস্টার হাবিব
is Mr. Habib is a teacher of mathematics. এটা কিন্তু ম্যাথমেটিক্স, নট ম্যাথমেটিক। যে ম্যাথমেটিক বলেন তার উত্তর এর অর্থ কিন্তু আলাদা হয়ে যাবে। ম্যাথমেটিক অর্থ হচ্ছে রাইট, নির্ভুল, বা গাণিতিক অ্যাডজেক্টিভও হবে। ম্যাথমেটিক যদি এস বাদ দিয়ে বলি তাহলে হবে গাণিতিক অথবা নির্ভুল, এরকম অর্থ হবে। যেমন কমপ্লিমেন্ট, এটা গত ক্লাসে কমপ্লিমেন্ট অনেকেই ভুল করে, ক্লাসে অনেকেই ভুল করে। কমপ্লিমেন্ট এমন লেখে, কমপ্লিমেন্ট এমন লেখে, কমপ্লিমেন্ট। আর আমরা যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্ট শব্দের অর্থ হচ্ছে সম্পূরক বা পরিপূরক। এটা কিন্তু ভুল হয়ে যায়। কমপ্লিমেন্ট মানে হচ্ছে সম্পূরক বা পরিপূরক, আর এই কমপ্লিমেন্ট মানে হচ্ছে শুভেচ্ছা। যদি নাউন হয় এটা হবে শুভেচ্ছা, আর এটা ভার্বও আছে। যদি ভার্ব হয় তাহলে প্রশংসা করা। হি কমপ্লিটেড মি, সে আমাকে প্রশংসা করেছিল, আমার প্রশংসা করেছিল। কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্টেড, কমপ্লিমেন্টেড, তাহলে হি কমপ্লিমেন্টেড মি, প্রশংসা করা। যদি ভার্ব হয় প্রশংসা করা, নাউন হলে শুভেচ্ছা, কমপ্লিমেন্টস। আচ্ছা, খেয়াল করি, যদি এখানে আন্ডারলাইন করি, যদি এখানে আন্ডারলাইন করি তাহলে দেখেন সেই কমপ্লিমেন্টই হচ্ছে। মিস্টার হাবিব ইজ আ টিচার অফ ম্যাথমেটিক্স। তাহলে মিস্টার হাবিবের পরিচয় হচ্ছে, পরিপূরক হচ্ছে সে ম্যাথমেটিক্সের টিচার। তাহলে এটা হবে কি নাউন ফ্রেজ। যদি আপনি এখান থেকে আন্ডারলাইন করেন এটাও হবে নাউন ফ্রেজ, কারণ আর্টিকেলের পরে কোনো আন্ডারলাইন থাকলে নাউন ফ্রেজ হয়, যেটা পরীক্ষায় আসে না বলেছিলাম। যদি এখানে আন্ডারলাইন থাকে, একটু দেখি, যদি এখানে আন্ডারলাইন থাকে টিচারের পরে, তাহলে টিচারটা নাউন, নাউনের পরে যা কিছু বসে কি হবে? অ্যাডজেক্টিভ ফ্রেজ। নাম্বার 6। আচ্ছা, একটা সেন্টেন্স দেখাই, আপনার মনে আছে কিনা গতকালকের। হ্যাভিং fought for 9 months we achieved our freedom. 9 মাস যুদ্ধ করে আমরা স্বাধীনতা অর্জন করেছি। হ্যাভিং ফট ফর 9 মান্থস, উচ্চারণটা হবে ফট, কিন্তু আমরা ছোটবেলার থেকে উচ্চারণটা করে আসছি ফাইট, ফাউট, ফাউট। না, এটার উচ্চারণ হবে ফট। আমেরিকানরা উচ্চারণ করে ফাট, মানে যুদ্ধ করে অনেক ফাইটে ফুটি যায়, এই জন্য আসলে ওরা উচ্চারণ করে ফাট, কিন্তু এটার উচ্চারণ হবে ফট, ব্রিটিশটা করে ফট। তাহলে হ্যাভিং ফট ফর 9 মান্থস উই অ্যাচিভড আওয়ার ফ্রিডম। 9 মাস যুদ্ধ করে আমরা স্বাধীনতা অর্জন করেছি। যদি এখানে আন্ডারলাইন থাকে, একটু জানতে চাচ্ছি যে এই আন্ডারলাইনকৃত অংশটি কোন ক্লজ কোন ফ্রেজ, দ্রুত লিখে জানান। আন্ডারলাইনকৃত অংশটি কোন ক্লজ কোন ফ্রেজ, দ্রুত। নাম্বার 6, আন্ডারলাইনকৃত অংশটি কোন ক্লজ কোন ফ্রেজ? ফ্রেজ হয়। আসনাদ আহমেদ, উনি খুবই আসলে রেগুলার স্টুডেন্ট। আসনাদ আহমেদ ও অ্যাডভার্বিয়াল ফ্রেজ লিখেছে। আচ্ছা, অ্যাডভার্বিয়াল ফ্রেজ উনি লিখেছেন। আচ্ছা, আর কেউ? আচ্ছা, হ্যাঁ, এটা অ্যান্সার হবে কি?
অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কারণ আমরা আন্ডারলাইনের বাইরে আমরা কোনো ভার্বকে প্রশ্ন করতে চাই। প্রথমে 3টা ডাব্লিউএস ওয়ার্ড, না পারলে যে কোনো ডাব্লিউএস ওয়ার্ডস। উই অ্যাচিভড আওয়ার ফ্রিডম, উই অ্যাচিভড আমরা অর্জন করেছি আওয়ার ফ্রিডম। তার আগে দেখেন হ্যাভিং ফট ফর 9 মান্থস। এই হ্যাভিং ফট অর্থাৎ গত ক্লাসে বলেছিলাম হ্যাভিং ফট, হ্যাভিং প্লাস ভিতরি, হ্যাভিং ডান, হ্যাভিং গান, হ্যাভিং রিটেন, হ্যাভিং ইটেন, এগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আর নন ফাইনাইট ভার্ব কখনো ক্লজ হয় না, ক্লজ হচ্ছে ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব মানে হচ্ছে ক্লজ বলেছিলাম। ফাইনাইট ভার্ব ইজ দ্য হার্ট অফ ক্লজ, ক্লজের হৃদয় বলা হয় ফাইনাইট ভার্বকে। V1 ইজ দ্য হার্ট অফ প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর দ্য হার্ট অফ ক্লজ। তাহলে এখানে এটা হচ্ছে যেহেতু ক্লজ না মানে ফাইনাইট ভার্ব নাই, তাহলে এটা হবে ফ্রেজ। কোন ফ্রেজ হবে? উই অ্যাচিভড আওয়ার ফ্রিডম, আমরা স্বাধীনতা অর্জন করেছি। কিভাবে, কি করে, কিভাবে, কি করে, কি মাধ্যমে, মাধ্যমটা কি? 9 মাস যুদ্ধ করে। কিভাবে উত্তরটা হয়েছে 9 মাস যুদ্ধ করে আমরা স্বাধীনতা অর্জন করেছি। তাহলে ফ্রেজ। এখন আসেন, পরীক্ষক যদি চায় যে একটু ঘুরিয়ে প্রশ্ন করবে, প্রশ্ন করবে না, তারপরে আমাদের আসলে ওই যে যদি করে স্যার, যদি করে তখন কি হবে? প্রশ্ন করে সহজটা, কিন্তু আমরা করে ফেলি কঠিন। যে যদি প্রশ্ন করে তখন কি হবে? একটু ঘুরিয়ে প্রশ্ন করে, একটু গভীর থেকে প্রশ্ন করে, একটু ব্যতিক্রম প্রশ্ন করে, যদি করে আসলে করে না। আচ্ছা দেখেন, আচ্ছা she speaks English language, ওটা লিখে ফেলি। she speaks English language like an American. সে আমেরিকানদের মতো ইংরেজি বলে, ইংরেজি ভাষা বলে। নাম্বার 2, আচ্ছা একজন আমাদের লিখেছে যে আসলে সবই হাবিব স্যারকে নিয়ে লেখা, আমাদের নাইস স্যারকে নিয়ে লিখি। তাহলে নাইস স্যারকে নিয়ে লিখি। মিস্টার নাহিদ নেওয়াজ, হ্যাঁ নাইস স্যারের ওয়াইফের নামও কিন্তু আমি জানি, ভাবির নামও জানি। আচ্ছা নাহিদ, মিস্টার নাহিদ হ্যাজ এ ওয়াইফ who is beautiful, who is beautiful, আন্ডারলাইন পরে করছি, who is beautiful. নাম্বার 3, I saw the girl in the street. Number 4, I got the book that I wanted. I recite the book in the morning. He gave me a ring. Made of gold.
তাহলে আপনারা গতকালকে যে সংজ্ঞা শিখেছেন, যদি একটু পরীক্ষক ঘুরিয়ে দেয়, তাহলে আপনিও কি ঘুরে যাবেন? না। খেয়াল করেন, 1 নম্বর সেন্টেন্সটা খেয়াল করি, আসলে সবাই দেখতে পাচ্ছে কিনা, আছে কিনার সাথে। হ্যাঁ, 1 নম্বর সেন্টেন্সটা একটু খেয়াল করি। লাইক অ্যান আমেরিকান, এখানে আন্ডারলাইন করা আছে। লাইক অ্যান ফ্রেজ নাকি কোন ক্লজ? ক্লজ নাকি ফ্রেজ? এটা তো লাইকটা তো এখানে প্রেপোজিশন, তাহলে ফ্রেজ হবে। দেখেন কোন ফ্রেজ হবে, যারা বুঝেছেন একটু জলদি লিখে ফেলতে পারেন, এটা কোন ফ্রেজ হবে। আচ্ছা, ফোনে মনে একটু পরে আসে, আপনারা হয়তো লিখছেন কিন্তু আমি পরে পাচ্ছি, এরকম। আচ্ছা, নেটওয়ার্কের ডিস্টার্বও তো হচ্ছে মনে হচ্ছে। বোর্ডটা ছোট হয়ে গেছে, গুড, এক্সেলেন্ট কথা। এটা আমিও জানি বোর্ডটা ছোট হয়েছে, কিন্তু আমার এই বোর্ডটা ছিল, আমি আসলে বোর্ড সংগ্রহ করতে পারিনি। এক নম্বরে আন্ডারলাইন দিয়েছি, লাইক অ্যান আমেরিকান। 1 নম্বর আন্ডারলাইন হচ্ছে লাইক অ্যান আমেরিকান। হ্যাঁ, অনেকে তাহলে লিখছেন লাইক অ্যান আমেরিকান, লিখছেন ফ্রেজ। আচ্ছা, আসমা বিনতে রশিদ, উনি লিখেছেন অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আচ্ছা, এরপরে সাদিয়া রহমান চৌধুরী মালিবাগের, উনি লিখেছেন অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কিন্তু এখানে যে নাউন আছে, উনি যদি বুঝে লিখে থাকেন, উনি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, কোনো সন্দেহ নাই, উনি বিসিএসে টিকে গেছেন। যদি এইটা 1 মার্ক মানে কোনোভাবেই তার থেকে নেওয়া যাবে না, তার থেকে মিস হবে না যদি উনি বুঝে করে থাকেন। এটা কিন্তু দেখেন ল্যাঙ্গুয়েজটাতে কি নাউন। আমি এখানে আন্ডারলাইন করতে চাই 2 নম্বরটা, খেয়াল করেন। 3 নম্বরটাতে আন্ডারলাইন করছে এখানে 1 2 3, খেয়াল করি 1 2 3-তে দেখেন সবই কিন্তু নাউনের পরে। তাহলে নাউনের পরে এটা কি হওয়ার কথা ছিল? আমরা বলেছি চোখ বন্ধ করি, সেটা হওয়ার কথা ছিল অ্যাডজেক্টিভ, কিন্তু ওই সংজ্ঞার ব্র্যাকেটে লেখা ছিল, খেয়াল করবেন। গত ক্লাসে নাউনের ব্র্যাকেটে লেখা ছিল এবং অ্যাডজেক্টিভের ব্র্যাকেটে লেখা ছিল, অ্যাডভার্বের ব্র্যাকেটেও লেখা ছিল। ব্র্যাকেটগুলো একটু খেয়াল করি। অ্যাডজেক্টিভ ক্লজ ফ্রেজের ব্র্যাকেটে লেখা ছিল কোনো নাউনের পূর্বের ভার্বটিকে কখন, কিভাবে, কোথায়, কেন, 4টা ডাব্লিউএস ওয়ার্ড। কোনো নাউনের পূর্বের ভার্বটিকে কখন, কিভাবে, কোথায়, কেন দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া না গেলে উক্ত নাউনের পরে অবশ্যই সর্বদাই অ্যাডজেক্টিভ বসবে। কিন্তু দেখেন এই যে নাউন আছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ নাউন, এই নাউনের পূর্বে একটা ভার্ব আছে, তাহলে এই ভার্বকে প্রশ্ন করে উত্তর পাচ্ছে কিনা। এখন যদি এখানে আন্ডারলাইন থাকে, পরীক্ষক যদি ডাবল আন্ডারলাইন দেয়, খেয়াল করেন, ডাবল আন্ডারলাইন দিল, সব ডাবল আন্ডারলাইন, খেয়াল করেন প্রত্যেকটার সাথে ডাবল আন্ডারলাইন দিতে পারে। দেখ, তাতে আমার সমস্যা নাই। যদি এমনভাবে আপনাকে আটকাতে চাই, যদিও পরীক্ষক এভাবে প্রশ্ন করে নাই, প্রশ্ন সবসময় সহজ আসে, বারবার বলছি পরীক্ষায় সহজ আসে, আমরা কঠিন করে পড়ি, পরীক্ষায় সহজ আসে। যা ব্র্যাকেটের বাইরে পড়াইছি ওই সংজ্ঞা থেকেই পরীক্ষা থাকবে ইনশাল্লাহ। কিন্তু আপনি ব্র্যাকেটের ভিতরে ঢুকতে যাচ্ছেন, যান, সমস্যা নাই, ডাবল আন্ডারলাইন থাকলেও প্রবলেম নাই। আমি ভাবকে প্রশ্ন করতে চাই, সে স্পিক্স, সে বলে, কি বলে, সে বলে, কাকে বলে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করে আমি অবজেক্ট পেতে যাচ্ছি, নাউন পেতে যাচ্ছি। তাহলে কি বা কাকের উত্তর আছে, দেখেন সে স্পিক্স, সে বলতে পারে, কথা বলে, কি বলে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংরেজি ভাষা বলে, তাহলে এটা অবশ্যই কি নাউন। কি এর উত্তর নাউন, এখানে কি এর উত্তর আছে, তাহলে নাউন ফ্রেজ। এবার এখানে কি করব, দেখেন ভার্বকে আবার প্রশ্ন করতে চাই, সে স্পিক্স, সে কথা বলে, কিভাবে, এখন আবার কিভাবে উত্তর পাচ্ছি, কিভাবে,
লাইক আমেরিকান, এটা হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে একই সেন্টেন্সে খেয়াল করি, একই সেন্টেন্সে একটা হবে কি নাউন ফ্রেজ আর একটা হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। নাউন ফ্রেজ অ্যাডভার্বিয়াল ক্লজ হতে পারে। দেখেন, মিস্টার নাহিদ হ্যাজ এ ওয়াইফ। মিস্টার নাহিদের কি আছে? কি আছে? একটি ওয়াইফ আছে। কি আছে? একজন ওয়াইফ আছে। তাহলে একজন ওয়াইফ আছে, কি এর উত্তর হচ্ছে নাউন ফ্রেজ। হু ইজ বিউটিফুল, হু ইজ বিউটিফুল। তাহলে এখানে প্রশ্ন করতে চাই, মিস্টার নাহিদ হ্যাজ, মিস্টার নাহিদের আছে, কখন আছে? হু ইজ বিউটিফুল। কিভাবে আছে? হু ইজ বিউটিফুল, উত্তর আসে না। কোথায় আছে? হু ইজ বিউটিফুল, উত্তর আসে না। কার সাথে আছে? হু ইজ বিউটিফুল, উত্তর আসে না। তাহলে ওইগুলোর উত্তর যেহেতু আসছে না, তাহলে এটা অবশ্যই অ্যাডভার্বিয়াল হবে না। এটা নাউনের পরে আছে। নাউনের পরে কোনো কিছু থাকলেই চোখ বন্ধ করে, যদি এর আগের ভার্বকে কখন, কিভাবে, কোথায়, কেন দিয়ে প্রশ্নের উত্তর না পাই, নাউনের পরে যা কিছু থাকবে নাম হবে অ্যাডজেক্টিভ। তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ ফাইনাল ভার্ব আছে। বুঝেছেন কিনা? যদি এটা বুঝে না থাকেন, আর এটা বুঝে থাকেন, জিনিয়াস। এটা যদি বুঝে থাকেন, ইউ আর গ্রেট। পরেরটা দেখেন, আই স দ্য গার্ল। আমি দেখলাম। কাকে দেখলাম? কি দেখলাম? কাকে দেখলাম। তাহলে কাকের উত্তর আছে নাউন ফ্রেজ, কারণ ফাইনাল ভার্ব নাই। এখন এটার পরে আমরা অ্যাডজেক্টিভ বসাতে পারবো না। যদি আমাদের এরকম দুটা করে থাকে, এই নাউনের পরে এরকম যদি আন্ডারলাইন থাকে নাউন ফ্রেজের পরে, চিন্তা করতে ভার্বকে প্রশ্ন করবো সবসময়। আই স, আমি দেখলাম। কাকে? তাকে। কি দেখলাম? বা মেয়েটিকে দেখলাম। কাকের উত্তর আসছে এখানে। এরপরে দেখেন, এখানে প্রশ্ন করছি, আই স, দেখলাম। কখন দেখলাম? কিভাবে দেখলাম? কোথায় দেখলাম? কোথায় দেখলাম? রাস্তায়। তাহলে কোথায় উত্তরটা আছে? তাহলে এটা অ্যাডভার্ব। আই গট দ্য বুক, আই গট দ্য বুক, আমি পেয়েছিলাম বা পেয়েছি। কি পেয়েছি? কি এর উত্তর আছে নাউন ফ্রেজ। ওকে, আই গট দ্য বুক, কি পেয়েছি। এখন প্রশ্ন করবো এখানে, তাই না, দ্যাট আই ওয়ান্টেড, যা আমি চেয়েছি। তাহলে দেখেন যে কখন চেয়েছি, দ্যাট আই ওয়ান্টেড, উত্তর আসে না। কিভাবে চেয়েছি? দ্যাট আই ওয়ান্টেড, উত্তর আসে না। কাকে, কোথায় চেয়েছি? দ্যাট আই ওয়ান্টেড, উত্তর আসে না। কার সাথে এসে? উত্তর আসে না। তাহলে এই নাউনের পরে যা কিছু বসে তার নাম কি হবে? অ্যাডজেক্টিভ। ফাইনাল ভার্ব আছে অ্যাডজেক্টিভ ক্লজ। আই রিসাইট দ্য বুক, এটা হচ্ছে নাউন ফ্রেজ। ইন দ্য মর্নিং, তাহলে আই রিসাইট দ্য বুক, আমি তেলাওয়াত করি বা আবৃত্তি করি। কখন? সকালে। কখনের উত্তর আছে, এটা হচ্ছে না, কখনের উত্তর আছে অ্যাডভার্ব ফ্রেজ। কখনের উত্তর আছে অ্যাডভার্ব ফ্রেজ। হি গেভ মি, সে আমাকে দিল। মিটা হচ্ছে অবজেক্ট। কাকে দিল? আমাকে দিল। কাকে দিয়েছিল? আমাকে দিয়েছিল। কি দিয়েছিল? একটি রিং। তাহলে কি হবে? একটি রিং, নাউন ফ্রেজ। কি রূপ? নাউন ফ্রেজ। তাহলে এখানে গেভ, মেড অফ গোল্ড, গেভ দিয়েছিল। কখন? মেড অফ গোল্ড, উত্তর আসে না। কিভাবে? উত্তর আসে না। কোথায় দিয়েছিল? মেড অফ গোল্ড, উত্তর আসে না। কেন দিয়েছিল? মেড অফ গোল্ড, উত্তর আসে না। তার মানে এটা উত্তর যেহেতু আসে না, এটা অ্যাডভার্ব না। তাহলে নাউনের পরে বসতে কি হবে? অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ ফ্রেজ। আচ্ছা, আরও কিছু সেন্টেন্স আপনাকে কনফিউজ করতে পারে, যেটা পরীক্ষায় আসে না কিন্তু আপনি শিখতে চাবেন। আচ্ছা, একজন বলছে নেট প্রবলেম। আসলে নেট প্রবলেম কি? আচ্ছা, আমি নিজে দেখি নেট প্রবলেম কেন এটাতে। না, এখানে নেট প্রবলেম এই মুহূর্তে নেই, এই মুহূর্তে নেই নেট প্রবলেম। আরও কিছু সেন্টেন্স আপনার প্রবলেম হতে পারে। 7 নম্বর দেখি। আরও কিছু সেন্টেন্স আপনার প্রবলেম হতে পারে। নাম্বার 7, keep the book on the table, keep the book on the table, the book on the table is mine, টেবিলে রাখা বইটি আমার। 7 নম্বর সেন্টেন্সে অন দ্য টেবিল এর নিচে আন্ডারলাইন করা আছে এবং 8 নম্বর সেন্টেন্সে অন দ্য টেবিল এর নিচে আন্ডারলাইন করা হয়েছে। The book is
অন দ্য টেবল। আচ্ছা, এখানে অন দ্য টেবিল নিচে আন্ডারলাইন করা রয়েছে। নাম্বার 10, the news that he is dead is false. That he is dead আন্ডারলাইন করা আছে। The news that he gave me is false. That gave me নিচে আন্ডারলাইন করা আছে। Okay. তাহলে এগুলো তো আপনাদের সমস্যা হবে না আশা করি। তাহলে দেখেন, নাউনের পরে আন্ডারলাইন থাকলেই কিন্তু চোখ বন্ধ করে অ্যান্সার করা যাবে না, কিন্তু পরীক্ষা আপনি পাবেন। এখন নাউনের আগে সবসময় ভার্ব থাকবে না, যেটা আপনি অ্যাডজেক্টিভ অ্যান্সার করবেন, তাই তো অ্যাডজেক্টিভ অ্যান্সার করে দেখবেন যে নাউনের আগে সবসময় ভার্ব থাকবে না। এই গুটি কয়েক সেন্টেন্স দেখালাম, এই ধরনের কিছু সেন্টেন্স থাকতে পারে। আবার ডাবল আন্ডারলাইন থাকতে পারে, যদি চাই পরীক্ষক, চাবে না। আপনারা চাচ্ছেন, পরীক্ষক চাবে না, বিশ্বাস করেন, বিলিভ মি, চাবে না। আপনি দেখাতে পারবেন না একটা সেন্টেন্স বিসিএস আসছে যেটা প্রেজ ক্লজ আপনি আইডেন্টিফাই করতে পারছেন না ওই তিনটা রুল দিয়ে, যেটা ব্র্যাকেটের বাইরের রুল, ব্র্যাকেটের ভিতরে না। তাহলে দেখেন, নাউনের আগে যেহেতু আন্ডারলাইন, নাউনের আগে যেহেতু ভার্ব আসে, নাউনের আগে যদি ভার্ব আসে তাহলে আমরা প্রশ্ন করতে পারি। যদি ভার্ব না থাকতো চোখ বন্ধ করে, কোন সেন্টেন্স চোখ বন্ধ করবো? এই সেন্টেন্স চোখ বন্ধ করে দেন, সমস্যা কি? এর আগে ভার্ব নেই, তাহলে ভার্ব যেহেতু নাই, নাউন পাইছি, আর কোনো কথা নাই। ভার্ব যেহেতু নাই, নাউন পেয়েছি, কোনো কথা হবে না। ওকে, তাহলে এখানে ভার্বকে প্রশ্ন করার সুযোগ আছে কি দিয়ে? কখন, কিভাবে, কোথায়, কেন। 4টা ডাব্লিউ শর্ট। কখন, কিভাবে, কোথায়, কেন। কখন, কিফ দ্য বুক, বইটি কখন রাখবো? অন দ্য টেবিল, উত্তর নাই। কিভাবে রাখবো? উত্তর নাই। কোথায় রাখবো? কিপ দ্য বুক, বইটি রাখো। কোথায় রাখবো? বইটি রাখো। ইম্পারেটিভ সেন্টেন্স। কোথায় রাখবো? অন দ্য টেবিল, টেবিলে রাখো। তাহলে কোথায় উত্তরটা আছে? তাহলে কোথায়ের উত্তর হচ্ছে অন দ্য টেবিল, এটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। যদি এখানে আন্ডারলাইন করতে, বইটি রাখো, কি রাখবো? বইটি রাখো। কিপ রাখো, কি রাখবো? কি, বইটি রাখো। কি এর উত্তর আছে, তাহলে এটা নাউন ফ্রেজ। ওকে, দ্য বুক এর তো বললাম অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে। নাম্বার 3, নাম্বার 9টা দেখি। দ্য বুক ইজ অন দ্য টেবল। তাহলে বুক আর টেবল কি এক জিনিস? তাহলে আমরা বলেছিলাম বিভার্বের আগে এবং পরে যদি সেম ব্যক্তি বস্তু হয়ে থাকে তাহলে এটা আমরা কমপ্লিমেন্ট বলবো। আর কমপ্লিমেন্ট হচ্ছে নাউন ফ্রেজ, নন ক্লজ। কমপ্লিমেন্ট মানে হচ্ছে নাউন ফ্রেজ, নন ক্লজ। সবসময় নাউন ফ্রেজ হবে তা না, ক্লজ হতে পারে, কিন্তু কমপ্লিমেন্ট নাউন ক্লজও হতে পারে। লাইফ ইজ হোয়াট উই মেক ইট। লাইফ ওইটাই যেটা আমরা তৈরি করি, সৃষ্টি করি। জীবন ওইটাই যেটা আমরা তৈরি করি। তাহলে লাইফ ওইটাই যেটা আমরা জীবন তৈরি করি। বিভার্বের আগের লাইফ এবং পরের যে কথাটা দেখেন সেন্টেন্সগুলো একই বোঝাচ্ছে, তাহলে এটা অবশ্যই হবে নাউন। ফাইন্ড ভার্ব আছে নাউন ক্লজ। ওকে, তাহলে এখানে বুক আর অন দ্য টেবিল এক নয়, তাহলে ভার্বকে প্রশ্ন করার সুযোগ। তাহলে দ্য বুক ইজ, বইটি কোথায়? বইটি কি তা হয় না, বইটি কি অন দ্য টেবিল হয় না। তাহলে বইটি কোথায়? অন দ্য টেবিল, টেবিলে। কোথায় উত্তর সবসময় কি হবে? এই দুটো সেন্টেন্সে আমাদের সমস্যা হয়, সমস্যা হয় কিন্তু পরীক্ষায় থাকে না, এটা একটা সমস্যা। দ্য নিউজ দ্যাট হি ইজ ডেড। ওই যে বলেছিলাম আখি ময়না পাখি ইজ মাই হার্ট। তাহলে দ্য নিউজ হি ইজ ডেড, দেখেন তো দ্য নিউজ আর দ্যাট হি ইজ ডেড একই কথা না? এই দ্যাট তুলে দেওয়া যায় কিনা? হ্যাঁ, তুলে দেওয়া যায়। দ্যাট তুলে দিয়ে কমা বসাতে হয়। অ্যাপোজিশন সাধারণত 2 কমার মাঝখানে বসে, 2 কমার মাঝখানে বসে, কমা তুলে দিয়ে দ্যাট বসে একটা নাউন ক্লজ করা যায়। এখানে দ্যাট বাদ দিয়ে আপনি লিখতে পারেন দ্য নিউজ হি ইজ ডেড ইজ ফলস। তাহলে এখানে দ্যাটও দেওয়া যেতে পারে, কোনো সমস্যা নেই, দিলেন দ্যাট। সে মৃত, সে মারা গেছে, সে মৃত, এটাই নিউজ। তাহলে নিউজটাই হচ্ছে সে মৃত, এই মৃতটাই হচ্ছে এই নিউজ। তাহলে
এই নাউন এবং এই যে নাউনের সমজাতীয় ওয়ার্ডগুলো পাশাপাশি অবস্থান করছে, পাশাপাশি অবস্থান করলে সেটা কি হবে? নাউন ক্লোজ নাউন ফ্রেজ। এখানে দেখেন দ্য নিউজ, এটা নাউন, কিন্তু দ্যাট হি গেভ মি, সে আমাকে দিয়েছিল, সে আমাকে দিয়েছিল আর নিউজটা কি একই বিষয়? এই নাউনটা আর নাউনের সমজাতীয় শব্দগুলো কি একই? পাশাপাশি যে বসেছে একই কিনা দেখি। দ্য নিউজ, এটা সংবাদ, দ্যাট হি গেভ মি, সে আমাকে দিয়েছিল। আচ্ছা বলেন তো, যদি বলি কি দিয়েছিল? হ্যাঁ নিউজ দিয়েছিল। নিউজটা কি? সে দিয়েছিল, কি দিয়েছিল? নিউজ দিয়েছিল। নিউজটা কি? কিন্তু ওখানে দেখেন নিউজটা কি? নিউজটা হচ্ছে হি ইজ ডেড, সে মৃত, এটাই নিউজ। নিউজটাই সে মৃত, মৃত এটাই নিউজ, নিউজটা সে মৃত। এখানে নিউজটা আর এই মৃত, এই যে সে দিয়েছিল, এটা এক বিষয় নয়। তাহলে এটা হচ্ছে নাউন, আর নাউনের পরে যা কিছু বসে চোখ বন্ধ করে এটা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ বা ক্লজ। এখানে আছে অ্যাডজেক্টিভ ক্লজ। যদি এটা বুঝে থাকেন, এরপরে আরেকটি সুন্দর আলোচনা আছে, যে আলোচনা আমরা অনেক টিচারে আসলে ভুল বুঝি বা অনেকের ভুল ধারণা আছে, এটা নিয়ে একটু কথা বলবো। তাহলে এটুকু বুঝেছেন কিনা একটু ক্লিয়ার করবেন। আচ্ছা একজন কোথায় লেখলো ক্লিয়ার না নাকি? আচ্ছা সাউন্ড লেখছে স্যার লাস্টেরটাতে টু মেড লেখা, তাহলে টু মেড লেখা কি ওইটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন? টু মেড লিখেছিলাম কিনা? না, এরকম ভুল করেছি কিনা, লিখতে কোনো মিস্টেক হতে পারে। আচ্ছা কোনো প্রিন্টিং মিস্টেক কিন্তু ভুল না, খেয়াল রাখতে হবে। যদি কোনো প্রিন্টিং মিস্টেক হয়ে থাকে সেটা আপনি পরে কমেন্টে বলতে পারবেন, বা আমাকে ইনবক্সে লিখতে পারবেন, বা এর বাইরে যদি কোনো প্রশ্ন থাকে সবসময় বলবো, সেটা আপনি ইনবক্সে করতে পারবেন আমাকে, বা পাবলিকলিও জানাতে চাইলে কোনো প্রবলেম নাই, সেটা অ্যান্সার দেওয়া হবে। ওকে, যদি আমি না পারি আমারই কোনো স্টুডেন্ট দিয়ে দিবে, আমার কোনো টিচার দিয়ে দিবে, কোনো সমস্যা নাই, আমার শিখতে কোনো সমস্যা নাই। আপনাদের কাছে শেখার অনেক কিছু আছে এবং শিখতে চাই, এটা নিয়ে আমার কোনো দাম্ভিকতা নেই, কোনো দিন ছিল না, থাকবে না ইনশাল্লাহ, দোয়া করবেন, সবাই থাকবে না। আমি সবার কাছ থেকে শিখতে চাই, সবার আমি ছাত্র। ওকে, যতদিন আসি এভাবেই থাকতে চাই। ওকে, এবং অনেকে রিকোয়েস্ট করেছে আমাকে ইনবক্সে, অনেকে রিকোয়েস্ট করেছে স্যার আমাদের ব্যাচ আকারে পড়ান, অনেকে বলেছে। এখন আমি তো টেস্টিং থেকে চলেই যেতে চেয়েছিলাম, সত্য বলছি, ফ্রাঙ্কলি স্পিকিং চলে যেতে চেয়েছিলাম, কিন্তু অনেকের অনুরোধে এটা নেশাও অনেকে যারা আমরা দীর্ঘদিন পড়াই, স্টুডেন্টদের সাথে থাকি, শেয়ার করি, তাদের কিন্তু আসলে এখান থেকে চলে আসা, এই প্ল্যাটফর্ম থেকে চলে আসা অনেক কষ্টের। কারণ অনেক মানুষের মধ্যে থাকা, অনেক স্টুডেন্টের সাথে থাকা, এটা আসলে অনেক মজার একটা বিষয় কাজ করে, যতদিন বিদ্ধ না হয়। মজার বিষয় কাজ করে, তো অনেক গল্প হয় আপনাদের সাথে, অনেক মজার, এটা অনেক ভালো লাগে, আপনারা রেসপন্স করেন, সেটা ভালো লাগে। তো অনেকে বলেছে এটা, তো আমি চাচ্ছি না, তারপরেও আমি প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছি, যদি আপনারা অ্যাক্টিভ থাকেন তাহলে এই করোনাকালীন, আমি জানি যে অনেকে অনেক সমস্যার মধ্যে আছে, অনেক ফিনান্সিয়াল প্রবলেমে আছে, অনেকে অনেক জায়গায় ফ্রি ক্লাস করছে, তাহলে ফ্রির কোনো আসলে ভ্যালু নাই। ফ্রি করতে করতে একসময় মনে হবে কি জানেন, আপনিই ফ্রি হয়ে গেছেন। আসলে ফ্রি মানে, আসলে বাংলাদেশে ফ্রি মানে এটা আসলে সস্তা কিছু, এটা আসলে একটা উদ্দেশ্য থাকে এটার পিছনে। তো আসলে ফ্রি ক্লাস বলতে কিছু নাই, এটা আমি ফ্রি দিচ্ছি ব্যাপারটা এমন নয়, যে আমি আপনাদের ভালোবাসা শিখতে হয়ে ক্লাসগুলো নিচ্ছি। কেউ যদি এরকম প্রাথমিক উদ্যোগ নিয়েছি, কেউ যদি ক্লাস করতে চায়, তাহলে আমি স্বল্প পরিমাণ টাকাতে বলতে যে এটা টাকা বললেও ভুল হবে, যে অল্প কিছু, যেটা আমার খরচ, যেটা আমার আপনাদের এই ক্লাস পরিচালনার জন্য কিন্তু একটা খরচ রয়েছে, একটা টাইম বের করতে হয়, একটা পরিশ্রম রয়েছে, কিছু পরিশ্রম আপনাদের করোনাকালীন সময়ে যদি আপনারা চান, তাহলে আমি একটা দুইটা ব্যাচ শুরু করতে পারি, যদি চান সেই সাপেক্ষে। আপনি জোর করছি না, অফার করছি, ব্যাপারটা এরকম নয়। আচ্ছা, যদি কারো এটুকু বুঝে থাকি, মাঝে মাঝে পুরো কানেকশন অফ হয়ে যাচ্ছে, এরকম হতে পারে, বুঝছো? আচ্ছা, এটাও আপডেট রাখতে হবে, নেটওয়ার্ক আপডেট করতে হবে। যদি চান আপনারা আপডেট করবো ইনশাল্লাহ, না হলে আমার আপডেট করার কোনো প্রয়োজন নেই। আমরা একটা নোট লিখব, এই নোটটা শেষ করে আজকের ক্লাস শেষ করব। আমরা নোট লিখে ফেলি।
নোট লিখে ফেলি, সেটা হচ্ছে adjective plus that clause সমান noun clause। অ্যাডজেক্টিভের পরে যদি দ্যাট যুক্ত ক্লজ বসে সে ক্লজটা হবে নাউন ক্লজ। সেন্টেন্স দিলে বুঝতে পারবেন। সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট ক্লজ সমান অ্যাডভার্ব ক্লজ। একটু দেখেন যে নাও অ্যাডজেক্টিভের পরে যে সবসময় নাউন ক্লজ বসে এই কথাটা আসলে ভিত্তিহীন, সত্য নয়, এটা মিথ্যা কথা। হ্যাঁ, সত্য কথা নয় যে অ্যাডজেক্টিভের পরেই সবসময় দ্যাট ক্লজ থাকলে সে নাউন ক্লজ হবে, এটাও যে সত্য তা নয়। কিন্তু এইগুলো ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে দেখা যায় না। তারপরে আপনাদের কিউরিওসিটি থাকতে পারে, কোনো বই পড়তে গিয়ে প্রবলেম হতে পারে, এই জন্য লেখা অ্যাডজেক্টিভের পরে দ্যাট ক্লজ থাকলে, মানে দ্যাট যুক্ত ক্লজ, দ্যাট যুক্ত ফাইন্ড ভার্ব, দ্যাট যুক্ত ভিয়ন, দ্যাট যুক্ত দ্যাট প্লাস ভিয়ন, দ্যাট প্লাস প্রেজেন্ট ফর্ম, দ্যাট প্লাস পাস্ট ফর্ম যদি থাকে তাহলে এই ক্লজটার নাম হবে নাউন ক্লজ। সো প্লাস অ্যাডজেক্টিভ যদি থাকে এরপরে দ্যাট ক্লজটার নাম হবে। ওকে, আমরা উদাহরণ দিলে বুঝতে পারবো। নাম্বার 1, আই এম শিওর। দেখেন আই এম শিওর, তাহলে আই এম শিওর, এই শিওরটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আই এম শিওর, এই শিওরটা হচ্ছে অ্যাডজেক্টিভ। দ্যাট হি উইল কাম, আমি নিশ্চিত যে সে আসবে। দেখেন আমি নিশ্চিত যে সে আসবে, তাহলে এটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের পরে দ্যাট যুক্ত ক্লজ, এটা ফাইন্ড ভার্ব। অ্যাডজেক্টিভের উপরে দ্যাট যুক্ত ক্লজ, এই ক্লজের নাম হবে নন ক্লজ। নাম্বার 2, আখিয়া ইজ সো কিউট। দেখেন আখিয়া ইজ সো কিউট, তাহলে আখিয়া যদি আমাকে পায়, আচ্ছা আখিয়া ইজ সো কিউট, তাহলে এই সো প্লাস অ্যাডজেক্টিভ। দেখেন সো প্লাস অ্যাডজেক্টিভ। এখানে তো আমি দ্যাট যুক্ত ক্লজ লিখি, দ্যাট শি ক্যান অ্যাট্রাক্ট এনিবডি, শি ক্যান অ্যাট্রাক্ট এনিবডি। তাহলে আখিয়া ইজ সো কিউট, সে এতই, আচ্ছা লিখে ফেলি সেন্টেন্সগুলো, তাহলে বুঝতে পারবেন আরো। I am delighted that you passed your exam. Passed your exam. He is so weak. That he cannot walk. আচ্ছা, দেখেন সবগুলো কিন্তু অ্যাডজেক্টিভের পরে ক্লজ রয়েছে, দ্যাট ক্লজ রয়েছে, দ্যাট যুক্ত ক্লজ অ্যাডজেক্টিভের পরে। শিওরটা অ্যাডজেক্টিভ, দ্যাট ইজ দ্য ক্লজ রয়েছে। সো কিউট, কিউট আছে তার আগে সো কিউট আছে। এবার এই দুইটা সেন্টেন্স তফাৎ দেখেন। তাহলে আমরা বললাম যে অ্যাডজেক্টিভের পরে দ্যাট ক্লজ থাকলে সেটা নাউন ক্লজ হবে, অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট ক্লজ নাউন ক্লজ। আর আখিয়া ইজ সো কিউট দ্যাট শি ক্যান অ্যাট্রাক্ট এনিবডি। আখিয়া সো কিউট, এতই কিউট যে এর ফলাফল কি? ও যে এত কিউট, উনি যে এত কিউট, সো কিউট, এতই কিউট যে এর ফলাফল কি? সবাইকে বুঝতে পারছেন। আচ্ছা 4 নম্বর সেন্টেন্সে দেখেন, শি ইজ সো উইক, সে এতই দুর্বল যে এর ফলাফল কি? দ্যাট হি ক্যানট ওয়াক,
তাহলে আমরা অ্যাডভার্বেলের সংজ্ঞায় পড়েছিলাম, একটু খেয়াল করেন অ্যাডভার্বেলের সংজ্ঞায় কি পড়েছিলাম? ভার্বকে কখন, কিভাবে, কোথায়, কেন, কতটুকু, কার সাথে, কি জন্য, কোথা হতে, কোন দিকে, কতবার, শর্ত, ফলাফল, কারণ, উদ্দেশ্য। শর্ত, ফলাফল, কারণ, উদ্দেশ্য। শর্ত, ফলাফল, কারণ, উদ্দেশ্য। তাহলে হি ইজ সো উইক, সে এতই দুর্বল, এর ফলাফল হচ্ছে সে হাঁটতে পারছে না। এই দুর্বল, এর ফলাফল সে হাঁটতে পারছে না। খেয়াল করি, টি ইজ সো হট, চা এতই গরম যে ইট বার্নড মাই টাং। চা এতই গরম যে কি হয়েছে? চা এতই গরম যে আমার জিহ্বা বা আমার মুখ পুড়ে গেছে, জিহ্বা পুড়ে গেছে। এই গরমের ফলাফলটা হচ্ছে পুড়ে গেছে। এই উইকের ফলাফলটা হচ্ছে হাঁটতে পারছি না। কিউটের ফলাফল হচ্ছে সবাইকে অ্যাটাক করছে। তাহলে এটা তো আগে থেকে জানা আমাদের। অ্যাডভার্বে যে উদাহরণগুলো আছে একটু খেয়াল করেন, আগে থেকে আমাদের জানা। নতুন কি জানলাম? শুধু অ্যাডজেক্টিভের পরে দ্যাট ক্লোজ থাকলে কি হয়? নন ক্লোজ। শুধু অ্যাডজেক্টিভের পরে দ্যাট ক্লোজ থাকলে নন ক্লোজ। সো কিউট, সো ডেঞ্জারাস, এরকম থাকলে সেটা হবে অ্যাডভার্বিয়াল ক্লোজ, কারণ এটা ফলাফল বোঝাচ্ছে। ওকে, কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন। আজকের ক্লাস এই পর্যন্ত থাকবে। হ্যাঁ, আমি 1.5 ঘন্টা ক্লাস কন্টিনিউ করব, এটা চেষ্টা করেছি, কারণ 2 ঘন্টা আসলে এই ক্লাসের মধ্যে যেটা হতো যে 2 ঘন্টা আসলে এটা বসে থাকা যায়। এটা এসি রুমে আপনারা বসে থাকেন, অনেক কথা হয়, বসে থাকা সম্ভব, কিন্তু অনলাইন ক্লাসে 1.5 ঘন্টায় এনাফ। আর আমি যখন এটা ডেস্কটপে পড়াবো বা ল্যাপটপে পড়াবো, সেই ক্ষেত্রে আপনাকে অনেক সোর্স এই বোর্ডে লিখতে হবে না। বোর্ডে লিখতে কিন্তু আমার সময় যায়, এটা বোর্ডে লিখতে আপনাকে আবার দেখাতে হচ্ছে, এইটা আঁকাকি করতে হচ্ছে, এটা সময় যায়। যখন আমি এটা ল্যাপটপে দেখাবো বা স্ক্রিন শেয়ার করব, স্ক্রিন শেয়ার করলে আপনার প্রচুর সময় বেঁচে যাবে, ইনফরমেশনগুলো আপনার কাছে থেকে যাবে। ছোটো ছোটো নোট আপনাকে দিয়ে দিব, এটা পিডিএফ ফাইলে দিয়ে দেওয়া হবে। তাহলে প্রশ্নের গুলো আপনার কাছে সহজ হবে, বুঝতে সহজ হবে, ডকুমেন্ট থাকবে এবং আপনার অল্প সময়ে বেশি ইনফরমেশন আপনার মাথায় কাজ করবে। আশা রাখি সবাই এই পর্যন্ত ভালো থাকবেন, এই প্রত্যাশা করে, এই আশা করে আজকে শেষ করব। আর কারো কোনো প্রশ্ন থাকলে ইনবক্সে জানাবেন। এর আগেও আমি বলেছি, ক্লাস চলাকালীন যখন ক্লাস নিতাম করোনার বাইরে, তখনও বলেছি যে কোনো প্রশ্ন যে কোনো সময় কোনো দ্বিধা ছাড়াই আমি বলেছি যে আমাকে আপনাদের রুমমেট মনে করবেন, রুমমেট। এই শেয়ার করার ক্ষেত্রে শেয়ারমেট আপনারা, এখানে বড় ভাই বা টিচার ভাবার কোনো সুযোগ নাই। আমাদের এই সিস্টেমের কারণে, এই এডুকেশন সিস্টেমের কারণে, টিচারদের দাম্ভিকতার কারণে আমাদের আসলে এই যে এই পর্যায়ে আমরা চলে আসছি। আমাদের আজকেও এগুলো শিখতে হবে কেন? এটা অনেক আগের লার্নিংয়ে ছিল, এটা আমাদের পাঠ্যপুস্তকে ছিল। কেন আজকে এটা নিয়ে অনেক কথা বলতে হবে? কেন পার্সোনালিস নিয়ে আজকে অনেক দ্বন্দ্ব হবে? এসব আমাদের টিচাররা আমরা দায়ী। এই জন্য বলবো যে কোনো দ্বিধা ছাড়া, কোনো সংকোচ ছাড়া যে কোনো প্রশ্ন করতে পারবেন যে কোনো সময়। এটা আমি আগে থেকে বলেছি। যারা এই যে আমাদের সাথে আছেন এখানে, বেশ করে খুলনার স্টুডেন্ট বা ঢাকাতেও যারা ক্লাস করেছেন আমার সাথে, আমি বারবার বলেছি টিচার ভাবার কোনো দরকার নাই। জাস্ট আপনি ফ্রেন্ড ভাবেন, ফ্রেন্ড মনে করে যে কোনো প্রশ্ন যে কোনো সময় করতে পারেন। আর যদি মনে করেন আপনারা আরও কম বুঝতেছেন, এটাতেও বুঝতেছেন না, তাহলে আমি ক্লাসে একটা কথা বলে থাকি যে আমার প্রতিটি টপিক্সের এরকম ব্যাপার আছে যে শর্টকাট, মিডিল কাট, বর্ডকাট। আপনি যেটা বুঝে সন্তুষ্ট হন সেটা বোঝাতে পারবো ইনশাল্লাহ, সেটা নিয়ে সমস্যা নাই। আর যদি না পারি, আমাকে একটু সময় দিবেন, আমি জাস্ট 10 মিনিট পরে, 20 মিনিট পরে যদি আমার সুযোগ থাকে আমি আপনাকে অবশ্যই জানাবো এবং আপনি জেনে প্লিজড হবেন ইনশাল্লাহ। আজকের মতো এখানে শেষ করছি। সবার সুস্বাস্থ্য কামনা করে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন। ফি আমানিল্লাহ।